বেঁচে থাকার একমাত্র সম্বল রিকশাটা নিয়েই বসে আছি পাড়ার একটা মোড়ে। রাস্তায় তেমন কেউ নেই। কথাটা বলতে একটা ছেলে এলো। এই ছোট লোক যাবি? ছোট লোক কথাটা শুনেই একটু খারাপ লাগলো। আমি রিকশা চালক আর গরিব বলেই কি ছোট লোক? আপনারাই বলেন, মানবতা আজ কোথায় দাঁড়িয়ে? 1 কেজি দুঃখকে বাম পকেটে রেখে বললাম, হুম, যাব। কোথায় যাবেন ভাইয়া? তুই চল, আমি বলছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তারপর আমি রিকশা চালানো শুরু করলাম। রিকশা চালাতে চালাতে রাস্তা ফুরিয়ে আসতেছে, অথচ আমার পরিচয়টা আপনাদের দেওয়ার কথা মনেই নেই। চলেন, এখন যেহেতু মনে পড়েই গেছে তাই বলেই দেই। আমি রাসেল, ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছি। গরিব মানুষ, পেটের ভাত জোগাড় করতে পারি না, তাহলে লেখাপড়া কিভাবে করব বলেন? তাই আর পড়াশোনা করে ওঠা হয়নি। কারণ আমার বাবা মা মারা গেছে সেই 8 বছর আগে। তখন আমার বয়স মাত্র 11। সেই 11 বছর বয়স থেকে রিক্সা চালাই। এখন আমার বয়স 19। আমার একটা ছোট বোনও আছে। এখন সে 9ম শ্রেণীতে পড়ালেখা করে। বোনের পড়ালেখার খরচ আর নিজের খরচ, সংসার, সব কিছুর জন্য আজ আমি রিক্সা চালক। বাবার সম্পত্তি বলতে কিছুই নেই, আছে শুধু এই বাড়িটা আর এই রিক্সা, যেটা এখন আমার জীবন মরণের সাথী। অনেক তো ফটর ফটর করলাম, এবার চলুন গল্পে ফেরা যাক। এত সময় ধরে রিক্সা চালাচ্ছি, কিন্তু লোকটা কিছুই বলছে না কোথায় যাবে। প্রায় 25 মিনিট পর একটা বড় বাড়ির সামনে এসে এই ছোট লোক, এখানে দাঁড়া। লোকটি যখন দাঁড়াতে বলল, আমি সেখানেই দাঁড়ালাম। তারপর লোকটি ভাড়ার টাকা দিয়ে চলে গেল। আমিও আর সেইখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে আমার অন্য ভাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু পথ আসতেই একটা মেয়ে দাঁড় করালো। বয়স আনুমানিক 14-15 হবে। সে আমার কাছে এসে বলল, ভাইয়া, আমাকে একটু স্কুলে দিয়ে আসেন। ওকে বোন, বসো। মেয়েটি বসার পর আমি স্কুলের দিকে রওনা দিলাম। প্রায় 15 মিনিট পর স্কুলে আসলাম। মেয়েটিকে নামিয়ে দিয়ে আবার অন্য ভাড়ার সন্ধানে গেলাম। আস্তে আস্তে দুপুর হয়ে গেল। দুপুর 1:35 আমি বাড়িতে আসলাম। এসে দেখি বোন আমার জন্য অপেক্ষা করছে। ও, আপনাদের তো বলাই হয়নি, আমার বোনের নাম বৃষ্টি। ভাইয়া, আমার পরশু এক্সাম, তাই 1000 টাকা লাগবে, না হলে স্যারেরা এক্সাম হলে ঢুকতে দেবে না। আমি তো রীতিমতো বৃষ্টির মুখে এক্সাম শব্দটা শুনতেই অবাক। এই বৃষ্টি, এই এক্সামটা আবার কি খায় না গায়ে মাখে? আরে গাধা, এক্সাম মানে হলো পরীক্ষা, আর 1000 টাকা না দিলে আমার পরীক্ষার হলে বসতে দিবে না। সেটা বলবি তো আগে। আমি তো মূর্খ একটা মানুষ, এক্সাম মানে বুঝি নাকি? ওই জন্যই কতবার বলেছি আমার কাছে প্রতিদিন পড়তে বসবি, কিন্তু কে শোনে কার কথা। আচ্ছা বাবা, হয়েছে। কালকে যখন রিক্সা নিয়ে বের হব তখন দিয়ে যাব। এখন যা, গোসল করে আয়, ভাত খাবি। অনেক ক্ষুধা লেগেছে তোর, জানি আমি। আচ্ছা যা, তুই ভাত বেড়ে রেডি কর, আমি গোসল করে এখনই আসতেছি। আর গামছাটা দে। তারপর বোন একটা গামছা এনে দিল। আমি চলে গেলাম কলের পাড়ে। ঝটপট গোসলটা সেরে নিলাম। কলপাড়টা আমাদের বাড়ি থেকে একটু দূরে, তাই গোসল করে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম। তখনই হিয়ার সাথে দেখা। হিয়া হচ্ছে আমার বন্ধু ছোটবেলা থেকেই। এখন অবশ্য তাকে আমি বন্ধু বলি না, কারণ একদিন আমি ওকে নাম ধরে তুই করে ডেকেছিলাম ওর বাড়িতে গিয়ে। আর তুই করে ডাকার কারণে হিয়ার মা আমাকে অনেক কথা শোনায়। তোর মতন মূর্খ অশিক্ষিত একটা ছেলে হয়ে আমার শিক্ষিত মেয়েকে কি না তুই করে বলিস? হারামজাদা, আপনি করে বলবি। সেদিন থেকে আমি আর বন্ধু ভাবি না, আমি ওকে আপনি করেই বলি। হঠাৎ হিয়া আমাকে বলল, ওই রাসেল, কোথায় যাস? বাড়িতে। কথাটা বলেই সেখানে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঝটপট বাড়িতে চলে এলাম। আসলেই হিয়া আমাকে বন্ধু ভাবে, কিন্তু ওর মায়ের কথায় আমি ওকে বন্ধু ভাবলেও প্রকাশ করি না। যাই হোক, বাড়িতে আসার পর শরীরটা গামছা দিয়ে ভালো করে মুছে নিলাম। তারপর রেডি হয়ে খেতে এলাম। বোন, খেতে দে তাড়াতাড়ি, অনেক ক্ষুধা পাইছে। ভাত তো বাড়াই আছে, বস, আমি আসছি। তুই এখনো খাসনি কেন? কতবার বলছি না আমার আসতে দেরি হয়, তুই আগে খেয়ে নিবি। তোকে ছাড়া কখনো খেয়েছি আমি?
অভিমান ভরা কণ্ঠে বললাম। আচ্ছা হয়েছে, তাড়াতাড়ি বস, আমি আজ নিজ হাতে তোকে খাইয়ে দেব। তারপর আমি বোনকে আর বোন আমাকে খাইয়ে দিতে লাগলো। দুজনেরই চোখ দিয়ে জল বেরোচ্ছে। আমি মনে মনে ভাবছি, সবার বোনরা কত ভালো ভালো খাবার খায়। হুঁ, আমি এক হতভাগা ভাই, যে কিনা নিজের বোনকে একটু ভালো খাবারও দিতে পারি না। চোখের কোণে জল যেন সরছেই না। ওইদিকে বৃষ্টি ভাবছে, আজকে যদি আমার বাবা মাই পৃথিবীতে থাকতো, তাহলে আমার ভাইও অন্য সবার মতো অনেক পড়াশোনা করতে পারতো, এত কষ্ট করতে হতো না। হে আল্লাহ, এমন কেন করলে আমাদের সাথে? এই পাগলি বোন আমার, কান্না করছিস কেন? না ভাইয়া, এমনি, ও কিছু না, আসলে চোখে পোকা পড়েছে, তাই চোখে পানি। বোন, আমি সব বুঝি। আমি সবার মতো চাকরি করি না, তাই তোকে ভালো খেতেও পড়তে দিতে পারি না। কি করব বল? আমি তো আমার সাধ্য মতো চেষ্টা করি। কান্না করিস না বোন, আমি এবার থেকে আরো 2 ঘন্টা বেশি রিক্সা চালাবো। তবু তোর চোখের জল আমি সহ্য করতে পারবো না। একদম বেশি কথা বলবি না। আমি কি তোকে কখনো বলেছি যে আমি কষ্টে আছি? কখনো বলেছি বল? তা বলিসনি কিন্তু। কোনো কিন্তু নয়, যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে। আচ্ছা ঠিক আছে। তারপর হাত মুখ ধুয়ে নিলাম। তারপর একটু বসার পরে আবার রিক্সা নিয়ে বেরিয়ে গেলাম। কিছুক্ষণ যাওয়ার পর একজন বলল, দাদা এই জায়গায় যাবে? আমি রিক্সাটা তার কাছে থামিয়ে বললাম, যাব। বসবো তো, কিন্তু আমি কিন্তু 40 টাকা দিব। আসলে দাদা, আপনি যেখানে যাবেন সেখানকার ভাড়া তো 50 টাকা। আমি 40 টাকা দিব, যেতে হলে বলেন, না হলে ছাড়েন। না বাবা, বসে থাকার চেয়ে এই 40 টাকার ভাড়া মারলে তাও পকেটে আসবে মনে মনে। আচ্ছা, আমি আপনাকে 40 টাকাই নিয়ে যাব, উঠে বসুন। লোকটি বসার পরে আবার রিক্সা চালানো শুরু করলাম। প্রায় 20 মিনিট পর লোকটার বলা ঠিকানায় এসে পৌঁছালাম। লোকটি রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে চলে গেল। আমিও সেখানে দাঁড়িয়ে না থেকে অন্য জায়গায় এসে নতুন প্যাসেঞ্জারের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি। হঠাৎ কোথা থেকে যেন হিয়া এলো, এসে বলল, এই তাড়াতাড়ি বাড়িতে চল, দেখছিস না সন্ধ্যা হয়ে এলো। আচ্ছা চলুন। তারপর হিয়াকে নিয়ে বাড়িতে এলাম। আসার সাথে সাথে হিয়া রিক্সা থেকে নেমে আমার পকেটে কিছু টাকা মানে ভাড়া গুজে দিয়ে চলে গেল। আমি মানা করা সত্ত্বেও জোর করেই দিয়ে গেল। আমার বাড়ি আর হিয়ার বাড়ি পাশাপাশি, আগেই বলেছিলাম, তাই আমিও বাড়ি চলে এলাম। ভাইয়া, আজকে সকালেই আসলি? হিয়া কোথায় যেন গিয়েছিল, ওকে নিয়ে আসলাম, তাই আমিও বাড়িতে চলে আসলাম। আসলে আমি তো এমন সময় বাড়ি আসি না, তাই বৃষ্টি উপরের কথা বলল। ভালো করেছিস, এখন যা, গিয়ে হাত মুখ ধুয়ে আয়, নাস্তা খাবি। নাস্তা কই পাইলি? অনেকটা অবাক হয়ে। হিয়া আপু দিয়ে গেছে। আচ্ছা বলে হাত মুখ ধুয়ে এসে নাস্তা খেয়ে টিভি দেখছি। এমন সময় কোথা থেকে জানি হিয়া আসলো, এসেই টিভিটা বন্ধ করে দিল। এই এই, আপনি টিভিটা বন্ধ করলেন কেন? তোর মতো মূর্খকে নিয়ে আর পারি না, তোকে মানুষ করতে হবে। যা তাড়াতাড়ি বই পড়। বৃষ্টি বোন আমার, আদর্শলিপি বইটা নিয়ে আসো তো, তোমার ভাইকে একটু মানুষ করি। আদর্শলিপি? হ্যাঁ, আদর্শলিপি। তোমার মূর্খ ভাইকে আবার প্রথম থেকে সব শেখাতে হবে। কিন্তু আমি তো একটু পড়াশোনা জানি। কত জানিস তা তো আমার জানাই আছে। এই যে ম্যাডাম, আমি মূর্খ না, আমি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছি। বাবা, ক্লাস 5 পর্যন্ত পড়েই মনে হচ্ছে বিদ্যাসাগর হয়ে গেছে। আচ্ছা তাহলে অ আ ই ই পড় দেখি। সরেও সরেয়া রস্যই দীর্ঘই, দেখলেন আমি পড়তে পারি। ভাইয়া, তুই অ পড়তে জানিস? কেন জানবো না? আচ্ছা ভাইয়া, তুই ক খ গ খ পড়তে পারিস? পারি তো, কিন্তু উচ্চারণগুলো করতে পারি না, কেমন কেমন জানি। কারা যে এসব তৈরি করেছিল। উচ্চারণ করতে পারে না, আবার বলছে পড়তে পারে। কি মেয়ে রে বাবা, কথায় কথায় ধমক দেয়। আমি বুঝি ভয় পাই না? ছোট্ট একটা নিরীহ ছেলে আমি। তারপর ওরা দুজনে আমাকে অনেকক্ষণ পড়ালো, আমি অনেক কিছু শিখলাম। এখন রাত 9টা, হিয়া বাড়ি চলে গেল। আমি আর বোন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে বৃষ্টির আগেই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রিক্সা নিয়ে বেরিয়ে গেলাম। আজকে আর বেশি দাঁড়াতে হলো না। পিছন থেকে কে যেন ডাকছে। আমি পিছনে তাকাতেই তো অবাক, কারণ এ তো হিয়ার বাবা। রিক্সা বড় বাজার যাবি? যামো, আপনি উঠে বসেন। হিয়ার বাবা কোনো কথা না বলেই রিক্সায় উঠে বসলো। আমিও
নির্দিষ্ট গতিতে রিক্সা চালাতে শুরু করলাম। হঠাৎ কিরে, তোকে আজকাল আমার মেয়ের সাথে বেশি দেখি কেন? ঘটনা কি? না কিছু না তো। হিয়া ম্যাডাম আমাদের বাড়িতে এমনি আসে, আর যখন রিক্সা চালাই তখন আমার সাথে, তো রাস্তায় তাকে দেখবেনই, কারণ রিক্সা করেই তো কোথাও যেতে হয়। সেটা বুঝলাম, কিন্তু যদি খারাপ কোনো মতলব থেকে থাকে তাহলে মন থেকে ঝেড়ে ফেলে দে, না হলে তোর লাশ কেউ নর্দমাতেও খুঁজে পাবে না। এসে গেছি, থাম। আমি মনের মাঝে একটু ভয়ের চিন্তা নিয়েই রিক্সা থামালাম, কারণ তার গন্তব্যস্থলে এসে গেছি। এই নেই তোর ভাড়া। স্যার আমার কাছে তো খুচরো নেই, আপনি একটু খুচরো দিন। মাত্র বের হয়েছি, আর আপনি আমার আজকের প্রথম প্যাসেঞ্জার। তোদের মতো ছোট লোকদের নিয়ে এই হয়েছে একটা চালা। এই নে ধর টাকা। স্যার আজ এই ছোট লোকগুলো আছে বলেই আপনারা সুখে শান্তিতে বসবাস করতে পারতেছেন। আমার মতো হাজারো রিক্সাওয়ালা আছে বলেই আপনারা বাইরে চলাচল করতে পারছেন। হিয়ার বাবা কিছু না বলেই হনহন করে চলে যায়। আমিও আর সেখানে দাঁড়িয়ে না থেকে আবার অন্য ভাড়ার খোঁজে চলে আসি। এইভাবে অনেক সময় ভাড়া মারার পরে দুপুরে বাসায় আসলাম। বাসায় এসে দেখি বৃষ্টি আর হিয়া বসে বসে কথা বলছে। ভাইয়া তুই এসেছিস, যা হাত মুখ ধুয়ে আয়, আমি ভাত দিচ্ছি। আপু তুমিও আমাদের সাথে খাও, ভালো কিছু না হলেও শুটকি ভর্তা তো দিতে পারবো। বই পড়। শোন বৃষ্টি, আমার কাছে ওই শুটকি ভর্তাই অনেক দামি খাবার, বুঝলি? আমিও খাবো নে, রেডি কর। বৃষ্টির মুখে হাসি ফুটে ওঠে হিয়ার এমন মিষ্টি মন মাতানো কথা শুনে। আচ্ছা এসে বসো। আমি হাত মুখ ধুয়ে এসে বসে পড়লাম, ভাত খাচ্ছি, কিন্তু হিয়া শুধু বারবার আমার দিকে তাকাচ্ছে। ঘটনা কি বুঝতে পারলাম না। সে যাই হোক, খাবার খেয়ে উঠে একটু বসে আছি। বিকেলে আমার সাথে একটু ঘুরতে যাবে প্লিজ? আমি তো অবাক, এই মেয়ে বলে কি? আমার মতো একটা রিক্সা চালক নাকি তার মতো সুন্দরীর সাথে ঘুরতে যাবে? মনে মনে আপনার মাথা ঠিক আছে তো? ঠিক আছে। আর বিকেলে আমি রেডি হয়ে বসে থাকবো, যদি না যাও তাহলে দেখতে পারবে বেশি নাকি একদম রড। বলি হিয়া চলে গেল। আমি ভাবছি কি বলে গেল হিয়া, যেখানে আমি তো জানি 1 মন তুলো আর 1 মন রড এক সমান। তাহলে কেন বলল? দ্যাট ভেবে কাজ নেই, আমি বরং কাজে যাই। বৃষ্টি আমি গেলাম, তুই দেখে শুনে থাকিস। ভাইয়া সাবধানে যাস, আর সঠিক সময়ে ফিরে আসিস, না হলে এই হিয়া আপুর মায়ের একটাও মাটিতে পড়বে না। জানিস তো সে কতটা রাগী। আচ্ছা তোরা আমাকে এত ভয় দেখাস কেন? আচ্ছা থাক, গেলাম বলে আমি চলে আসলাম রিক্সা নিয়ে। কাজ করে আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি হিয়া আমাদের বাড়িতে সেজে গুজে বসে আছে, একদম পরী লাগছে। তাড়াতাড়ি রেডি হয়ে চলো। আমি কিছুই বলতে পারলাম না, কারণ যেতে মানা করলেই আমার উপর দিয়ে তুলো আর রডের হিসাবটা করবে, তাই আমি রেডি হয়ে আসলাম। চলো তাড়াতাড়ি। তারপর আমি রিক্সায় করে হিয়াকে নিয়ে আসলাম একটা পার্কে। আচ্ছা এখানে আসলেন কেন বুঝলাম না। তোর কিছু বুঝতেও হবে না, বুদ্ধ একটা। চল ভেতরে যাওয়া যাক। হিয়া আমার হাত ধরে একটা ফাঁকা জায়গায় নিয়ে দাঁড় করালো। এইভাবে দাঁড়িয়ে থাকবে, একটুও নড়বে না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। দেখলাম হিয়া তার ভ্যানিটি ব্যাগ থেকে একটা গোলাপ বের করে আমার সামনে হাঁটু গেড়ে। জানি না তোমাকে এই মনে জমা থাকা কথাগুলো কিভাবে বলবো। তোমার সাথে থাকতে থাকতে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। সেই ছোট্ট থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু কখনো বলিনি। আজ বললাম, আই লাভ ইউ। কি মেয়ে রে বাবা, সারা জীবন দেখলাম একটা ছেলে মেয়েকে ভালোবাসার কথা বলে, আর এই মেয়ে নিজেই বলছে মনে মনে। আচ্ছা এই যে বললেন আই লাভ ইউ না কি যেন, এটার মানে কি? বুদ্ধ একটা। এই আমি কারে ভালোবাসতে গেলাম যে আই লাভ ইউ মানেই বোঝে না? বাবু, আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। কি? আপনি আমাকে ভালোবাসেন মানে কি? কোথায় আপনি আর কোথায় আমি? এক সামান্য রিক্সাওয়ালা আপনার সাথে আমার যায় না। একটা কথা আমি বুঝি না, আমি তোমাকে চাই চাই, তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না। দেখেন হিয়া ম্যাডাম, পাগলামো করবেন না। আমার আর আপনার এই প্রেম ভালোবাসা এই সমাজ মেনে নিবে না, আর আপনার বাবা জানতে পারলে তো আমাকে কেটে যমুনায় ভাসিয়ে দিবে। তুমি আমাকে ভালোবাসবে না সেটাই তো? আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন বুঝতে পারেন না আমার সাথে আপনার যায় না? তখনই হিয়া একটা চাকু বের করে ব্যাগ থেকে। এই আপনি এটা কেন বের করতেছেন?
তুমি যদি কাউকে ভালো না বাসো তাহলে এই চাকু দিয়ে নিজেকে শেষ করে দিব। তোমাকে যদি না পাই তাহলে এই জীবন রেখেই বা কি লাভ? আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর ভেতরে যদি ভালোবাসি না বলো তো নিজেকে শেষ করে দিব। হিয়া তার গলায় চাকু ধরে রেখেছে। কি জ্বালা, আপনারাই বলেন। আমার সাথে কি ওর মিলে? আমি যে ওকে পছন্দ করি না সেটা না, আমিও ওকে খুব ভালোবাসি, কিন্তু আমাদের এই ভালোবাসা কেউ মেনে নিবে না। এ কেন বোঝে না? 2 জোরে বললাম। এক কথায় খেলো। তুমি যখন গভীর মন দিয়ে কিছু একটা চিন্তা করতেছিলাম তখন 1 বলা শেষ হয়েছে। 3 বলার আগে আমি ওকে টান দিয়ে বুকে টেনে নিলাম। আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। আর একটু দেরি করলেই তো আমি গেছিলাম আল্লাহর কাছে। এমন পাগলামি কেন করো? যদি তোমার কিছু হয়ে যেত তখন আমি কি নিয়ে বাঁচতাম? আমার জান পাখি থাকতে আমার কিছুই হবে না। এইভাবে অনেক প্রেমালাপ করে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই ভাইয়া, ভাবি কোথায় গেল? আমি তো অবাক। বৃষ্টি ভাবি কাকে বলছে? এই তুই পাগল হলি নাকি? ভাবিকে ভাবি আর ভাবি কোথায় থেকে আসবে? এই ন্যাকা ষষ্ঠী, আমি মনে হয় কিছুই বুঝি না। হিয়া ভাবি আমাকে সব বলেছে এবং তোকে কি করে রাজি করাতে হবে সেই প্ল্যানটা আমারই ছিল। কি তবে রে, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এইভাবে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে পেরিয়ে গেল 1টি বছর। এখন আমার আর হিয়ার ভালোবাসার কথা সবাই জেনে গেছে। হিয়ার বাবা আমাকে দেখতেই পারে না। হিয়ার মা, তোমার মেয়েকে বোঝাও ভালো করে, ওই রিক্সাওয়ালার সাথে যেন না মিশে। আমি কিন্তু মেনে নিব না। আমি বোঝাতে বোঝাতে সব কথা ফুরিয়ে গেছে। এখন তোমার মেয়েকে তুমি বোঝাও, আমি পারবো না। বাবা, আমি রাসেল ছাড়া বাঁচতে পারবো না, সেটা কেন বোঝো না? আমার মুখে মুখে কথা বলিস ফাজিল মেয়ে। বাবা, তুমি আমাকে মারো কাটো আর যাই করো না কেন, তবু আমি রাসেলকে ভুলতে পারবো না। এটাই কি তোর শেষ কথা? এটাই আমার শেষ কথা। আমি মরলেও রাসেলের সাথেই মরবো আর বাঁচলেও রাসেলের সাথেই বাঁচবো। আজ থেকে মনে করব আমার কোনো মেয়ে নেই, আমি নিঃসন্তান। পেরিয়ে যা আমার বাড়ি থেকে। যদি কখনো আমার বাড়িতে আসিস তো আমার মরা মুখ দেখবে। হিয়া কান্না করেই যাচ্ছে। হিয়ার বাবা হিয়াকে ধাক্কা দিয়ে বাড়ির বাহিরে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। বাবা দরজা খোলো, আমি কোথায় যাব? প্লিজ বাবা দরজা খোলো। এইদিকে তুমি মেয়েটার সাথে এটা করতে পারলে, ও কোথায় যাবে? একদম কথা বলবে না, আর ভুলেও ওর সাথে যোগাযোগ করা তো দূরে থাক, ওর নামও মুখে আনবে না। হিয়া কথাগুলো স্পষ্ট শুনতে পেয়ে দরজার কাছ থেকে উঠে ধীরে ধীরে আমাদের বাড়িতে চলে আসে। আমি তখন মাত্র রিক্সা নিয়ে এসেছি। কি ব্যাপার হিয়া, তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার হিয়া? কিছুই বলছে না। বৃষ্টিও কথা শুনে বের হয়ে আসে। ভাবি, তুমি কান্না করছো কেন? আমাদের কথা বাবা জেনে গেছে। আমাকে মেরেছে তোমাকে ভুলে যেতে, কিন্তু আমি মরতে রাজি, তোমাকে ভুলতে নই। তার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিছে। আমি যদি আর ফিরে যাই তাহলে তাদের মরা মুখ দেখতে হবে। হিয়ার কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। হিয়া দেখো, তারা তোমার উপরে রাগ করে বলেছে, চলো আমি তাদের বুঝিয়ে রেখে আসি। তুমি আমাকে এক্ষুনি বিয়ে করবে? কি বলছো এইসব? তোমার মাথা ঠিক আছে? বুঝেছি, সব ছেলেরাই এইরকমই, ভালোবাসবে ঠিকই, কিন্তু বিয়ের করার কথা বললেই মেয়ের মাথা পাগল হয়ে গেছে। আচ্ছা, ভালো থেকো। ভাইয়া, কি হবে এখন? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাব? এই জীবন রাখার তো কোনো উপায় নেই। হিয়া চলো কাজী অফিসে, আমি এখনই তোমাকে বিয়ে করব। হিয়ার মুখে হাসি রেখা ফুটে ওঠে। আমি আর হিয়া কাজী অফিসে গিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করে বাসায় আসলাম। ভাইয়া, তোর এখানে বস, আমি আসছি। একটু পরে বৃষ্টি হাতে করে একটু চিনি এনে আমাকে আর হিয়াকে খাওয়াই দিল। কি করবে, ঘরে তো আর মিষ্টি নেই। বৃষ্টি, তোমার চোখে জল কেন? ভাবি, ওই দিন যদি আমি তোমাকে বুদ্ধি না দিতাম তাহলে তোমার জীবনে এমন অন্ধকার নেমে আসতো না। আরে পাগলি, কে বলেছে আমার জীবনে অন্ধকার? তুমি আর তোমার ভাই আমার জীবনে এলইডি লাইটের মতো, বুঝেছো? কখনোই অন্ধকার মনে হবে না। বৃষ্টি হিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। হিয়া বৃষ্টিকে অনেক কিছু বলে শান্ত করে। ভাইয়া, তুই তো প্রতিদিন বারান্দায় থাকিস, আমি রুমে থাকি। আমি বলি কি, তুই ভাবিকে নিয়ে রুমে থাক, আমি বারান্দায় থাকি। বৃষ্টির কথা শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসে। আজ আমার মা বাবা থাকলে হয়তো এইভাবে কথা বলতো। বইন, তুই ভাবলি কি করে আমার কলিজাকে বারান্দায় রেখে আমি রুমে থাকবো? এতটা পাষাণ হৃদয়ের মানুষ তোর ভাই না। তাহলে এখন কি হবে? একটাই রুম ঘরে। বৃষ্টি, তুমি আমাকে কি মনে করেছো? আমার একটুখানি খুশির জন্য তোমাকে দূরে ঠেলে দেব? এমন স্বার্থপর নই আমি।
ভাবি, বোঝার চেষ্টা করো, আজকে তোমাদের বাসর রাত, আর এই রাত একটা নারীর জীবনে একবারই আসে। বৃষ্টি শোনো, বাসর রাত হয়তো জীবনে একবার আসে, কিন্তু স্বামী স্ত্রী চাইলে তাদের প্রতিটি রাত বাসর রাত হয়ে ওঠে, বুঝেছো? আমি আর তুমি ভেতরে থাকবো, আর তোমার মূর্খ ভাইকে বারান্দায়। কি আমাকে মূর্খ বলে অপমান করা হচ্ছে, তাই না? তুমি জানো না এখন আমি নিজের নাম পুরো লিখতে পারি? এই কথা শুনে হিয়া আর বৃষ্টি হাসতে শুরু করে। বৃষ্টি, শুনেছো? তোমার ভাই নিজের নাম পুরো লিখতে পেরে নিজেকে শিক্ষিত মনে করতেছে। ভাবি, আজ থেকে আমার আর তোমার মিশন এই গাধাটাকে মানুষ করে তোলা। ঠিক বলেছো। আগে কিছু করতে পারিনি, এখন না পারলে চামড়া তুলে নেব। এইভাবে অনেক কথা বলে রাতে ঘুমিয়ে পড়ি। আজকে আমার বাসর রাত কিভাবে কাটলো সেটা আপনাদের কিন্তু অজানা নয়। দোয়া করি আল্লাহ এমন বাসর রাত যেন কারো জীবনে না দেয়, যেই রাতে স্বামী এক জায়গায় আর বউ অন্য জায়গায়। সকালে আমার আগেই ঘুম ভেঙে যায় হিয়ার বৃষ্টির। আমাকে না ডেকে তার ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করে যা বাজার আনা ছিল তাই দিয়ে। বৃষ্টি, তুমি রান্না করো, আমি বরং তোমার নবাব ভাইকে একটু জাগিয়ে আসি। যাও ভাবি। তখন হিয়া এসে দেখে আমি এখনো গভীর ঘুমে। হিয়া এসে আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। পাগলটা কি ভাবে ঘুমাচ্ছে দেখো, মনে হচ্ছে কোনো চিন্তা নেই, একদম ইনোসেন্ট একটা বাচ্চা। এই বৃষ্টির ভাই, ওঠো, অনেক বেলা হয়ে গেছে। আমি হিয়ার ডাক শুনে একটু একটু করে চোখ মিলে দেখি হিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। কি বলেন আপনারা? হিয়ার সাথে একটু মজা করাই যাক। হাজার হলেও একটা মাত্র আদরের বউ আমার। আমি হিয়ার হাত ধরে টান দিলাম, সোজা হিয়া আমার উপর এসে পড়ল। এই, তোমার মনে কি শয়তানি বুদ্ধি উদয় হলো নাকি? সকাল সকাল কি শুরু করেছো? এমন কারো কোনো রাতে তো আমার প্রাপ্য আদর থেকে দূরে রেখেছিলে, এখন তো একটু আদর দাও। আমি হিয়ার মুখের দিকে মুখ নিতে নিতে বললাম, এই একদম দুষ্টুমি না। বৃষ্টি যখন তখন আসতে পারে। তাও যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো, বেলা অনেক হয়ে গেছে, কাজে যেতে হবে নাকি, বুঝেছো? গালে ও কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে চলে গেল। আমিও মিষ্টি বউটার আদর পেয়ে মুখে একরাশ হাসি নিয়েই বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে আসলাম। আমি বৃষ্টি হিয়ার নাস্তা শেষ করলাম। এই শোনো, আজকে আসার সময় একটু ভালো কিছু বাজার করে এনো। হিয়ার কথা শুনে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আমি এমনই এক হতভাগা স্বামী যে বউ কোনো আবদার পূরণ করতে পারবো না। কি করে ভালো কিছু আনবো বলো? সামান্য কিছু টাকা ইনকাম, তার থেকে সংসারের খরচ, বৃষ্টির পড়াশোনার দায়িত্ব, আবার আজ থেকে তোমার দায়িত্ব। কিছু মনে করো না, আমি আজকে থেকে একটু বেশি কাজ করব। আমার কথা শুনে হিয়া আমাকে জড়িয়ে ধরলো, শোনো, চোখে তোমার পানি। এত কষ্ট করতে হবে না, আর আমি পড়াশোনা করব না, এত খরচ বহন করতে পারবে না তুমি। হিয়া, তুমি কি চাও তোমার বাবা তোমাকে বলুক তুমি এমন ছেলেকে বিয়ে করলে যে তোমার পড়াশোনা করাতেই পারলো না? আমি সেটা চাই না। আমার শরীরে রক্ত বিক্রি করে হলেও তোমার পড়াশোনার খরচ চালাবো। আমি মনে হয় আগের জন্মে ভালো কোনো কাজ করেছিলাম, যার জন্য তোমার মতো ভালো মনের একজন মানুষ জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। চোখ মুছতে মুছতে বললাম। আমি হিয়ার চোখের পানি মুছে দিয়ে কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে বৃষ্টিকে বলে রিক্সা নিয়ে বেরিয়ে আসলাম। মনের মধ্যে একটাই চিন্তা, কি করে আজকে একটু ভালো কিছু বাজার করে নিয়ে যেতে পারি। এইসব ভাবছি তখনই সেদিনের লোকটি। এই যে রিক্সাওয়ালা, ওইখানে যাবা? আমি কিন্তু 200 টাকা ভাড়া দিব, বেশি দিতে পারবো না। চলেন। তারপর আমি বস্তাটা তুলে লোকটার কথা মতো তার গন্তব্যস্থলে রেখে আসলাম। পুরো 200 টাকাই দিল। এইভাবে সারাদিন অনেক ভাড়া মারলাম। দুপুরে দোকান থেকে কিছু খেয়ে নিলাম। আল্লাহর রহমতে ভালোই ইনকাম হলো আজকে। রাতে বাসায় আসলাম, কিছু বাজার করে ভালো কিছু তো কিনতে পারিনি, তাও যতটা পেরেছি ততটা এনেছি। এই, তুমি আজকে দুপুরে আসলে না কেন? জানো আমার কত চিন্তা হচ্ছিল তোমার জন্য। আরে পাগলি, কান্না করো কেন? আজকে একটু কাজের চাপ বেশি ছিল তাই আসিনি। তাই বলে খাবার খাওয়ার জন্য আসবে না? জানো তোমার বোন কিছু খাইতে চায়নি তুমি ছাড়া। আর বলো না, ও আমাকে ছাড়া খায় না। কেন খাবো? তুই জানিস না, তোর মুখে খাবার না দিয়ে আমি কখনোই খাই না। হয়েছে, এখন যাও জলদি এসব রান্না করো, আজকে মজা করে খাবো সবাই মিলে। বৃষ্টি, তুমি পড়তে বসো, আর তুমি ফ্রেশ হয়ে বৃষ্টির কাছে একটু পড়া শেখো। আমি বরং একটু সময়ের মাঝেই রান্নাটা সেরে ফেলি। ভাবি, তুমি একা একা রান্না করতে পারবে না, আমি বরং তোমার সাথে রান্না করি। তোমাকে যেটা বললাম সেটা করো। বলেই হিয়া রান্না করতে চলে গেল, আর ফ্রেশ হয়ে বৃষ্টির কাছে পড়তে বসলাম। পাক্কা 2 ঘন্টা পরে মহারানীর রান্না শেষ হয়। আর এই অনেক পড়াশোনা হয়েছে, এখন চলো, তাড়াতাড়ি খেয়ে নিবে।
তারপর সবাই একসাথে খাবার পর্ব শেষ করে শুয়ে পড়লাম। সকালে সবার আগে ঘুম থেকে উঠে আমি রিক্সা নিয়ে চলে গেলাম। কাজ করে দুপুরে বাসায় আসলাম। এইভাবে চলছিল আমাদের অভাবের সংসার। একদিন রাতে বললাম আমি আর পড়াশোনা করব না, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। এখন কালকে 2000 টাকা পরীক্ষার জন্য জমা দিতে হবে। কোথায় পাবে? কোনো আল্লাহর উপরে ভরসা রাখো, সব হয়ে যাবে। আল্লাহ চাইলে কিছুই থেকে থাকে না। আমি বলি কি, যদি বাড়িতে একটু যোগাযোগ করে দেখতাম। দেখো, তারা তোমাকে শুধু অপমানই করবে, তাছাড়া কিছুই না। আর তারা তো বলেই দিছে তুমি তাদের সামনে গেলে মরা মুখ দেখতে হবে। আমি সকালে টাকা দিবনি। কোথায় পাবে এত টাকা? একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি যাও, শুয়ে পড়ো চিন্তা না করে। তারপর হিয়া আমার ঠোঁটে একটা কিস করে চলে যায় ঘুমাতে, কিন্তু আমার ঘুম ধরছে না। টাকায় আছে 2000 চাউল সহ বাজারে সবকিছু কেনার জন্য। এখন হিয়াকে দিলে বাজার করব কি করে? এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। সকালে ফজরের আজান দিলে হিয়া আর বৃষ্টিকে নামাজ পড়তে বলে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ে আসলাম। হিয়া, এই নাও তোমার টাকা। হিয়া তো অবাক, আমি টাকা কোথায় পেলাম? তুমি টাকা কোথায় পেলে? আমার কাছে ছিল। এখন যাও, রান্না করে রেডি হয়ে নাও, আমি তোমাকে কলেজে রেখে আসি। বলেই হিয়া রান্না করতে চলে গেল। বেশ কিছু সময় পরে রান্না শেষ হলে সবাই নাস্তা করে নিলাম। আমি হিয়াকে নিয়ে কলেজে চলে আসি। হিয়া, নামো, তোমার কলেজে এসে গেছি। তুমি আমার সাথে চলো। আমি যাব না, সবাই তোমাকে কি বলবে? একটা রিক্সাওয়ালা তোমার স্বামী, এই কথা বলছি। তখনই হিয়ার বান্ধবী বিথি আসে। কি রে হিয়া, এই ছোট লোক রিস্কাওয়ালা তোর বর? ভাবতেই তো ঘৃণা হচ্ছে আমার। ছি, তোর রুচি এত নিচু। বিথির কথা শুনে হিয়ার অনেক রাগ হয়। ঠাস করে হিয়া বিথির গালে লাগিয়ে দেয়। টাকাটা জমা দিয়েই চলে আসবো। কি বলিস? ও ছোট লোক হোক আর যাই হোক, ও আমার স্বামী। সো ওর সম্পর্কে আর একটাও বাজে কথা বলবি না। তুই ওর জন্য আমাকে মারলি? হ্যাঁ, মারলাম। আর শোন, আমি চাই না তোর মতো অহংকারী মেয়ে আমার বন্ধু হোক, যে কিনা মানুষকে মানুষ মনে করে না। আমার চোখে তো জল চলে আসে। মেয়েটা তো খারাপ কিছুই বলেনি, সবাই এটাই বলবে, কারণ হিয়ার মতো শিক্ষিত একটা মেয়ে আমার মতো রিক্সাওয়ালাকে বিয়ে করেছে। হিয়া, তুমি কাজ শেষ করে এসো, আমি গেলাম। এক হাত দিয়ে চোখটা মুছে নিলাম। হিয়া কিছু বলছে না, কারণ ও বুঝতে পারছে এখানে থাকলে আরো অপমান হতে হবে। তারপর আমি সেখান থেকে ভাড়ার খোঁজে চলে আসি। ওইদিকে বিতি হিয়ার বাবাকে ফোন করে সব ঘটনা খুলে বলে, আর হিয়াকে বিয়ে করেছি সেটাও বলে। হিয়ার বাবা তো সেই লেভেলে রেগে যায়। এইদিকে আমি একটা ভাড়া মেরে আসতেছি, তখনই সামনে দেখি হিয়ার বাবা আমার দিকে তেড়ে আসতেছে, সাথে কিছু ছেলেও আছে। ভয়ে তো আমার কলিজা শুকিয়ে গেল। কিরে ছোট লোকের বাচ্চা, আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে নিয়েছিস? কি ভেবেছিস আমি কিছু বলবো না? এটা ভুল। দেখেন, আমি কিন্তু জোর করে কিছু করিনি, বরং আমি হিয়াকে বিয়ে করে আপনার সম্মানহানির হাত থেকে বাঁচিয়েছি। তোর কথা শুনতে আমি এখানে আসিনি। আমার ভাবতে অবাক লাগে, হিয়া তোর মতো একটা ছোট লোক রিক্সাওয়ালাকে বিয়ে করেছে। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? যা ওর রিক্সা ভেঙে ওর হাত পা ভেঙে দেয়। ছোট লোকের বাচ্চাটা পঙ্গু হয়ে পড়ে থাকলে এমনিতেই আমার মেয়ে আমার কাছে চলে আসবে। ওরা আমার রিক্সা ভেঙে তছনছ করে দিল। আমি অনেক বোঝালাম, কিছুই শুনল না ওরা, বরং আমাকে ও অনেক মেরে রাস্তায় ফেলে চলে গেল। আমি খোঁড়াতে খোঁড়াতে বাড়িতে আসলাম। হিয়া বলে মাটিতে পড়ে গেলাম। হিয়া আমার ডাক শুনে দৌড়ে বাইরে এসে দেখে আমার শরীর থেকে টপ টপ করে রক্ত পড়তেছে, আর আমি মাটিতে পড়ে আছি। এই তোমার কি হয়েছে? তুমি এইভাবে পড়ে গেলা কেন? আর তোমার শরীরে রক্ত কেন? হিয়ার কান্না শুনে বৃষ্টি দৌড়ে চলে আসে। ভাবি, কাঁদছো কেন? কি হয়েছে? সামনে তাকাতেই দেখতে পাই আমি মাটিতে পড়ে আছি, শরীর থেকে রক্ত বের হচ্ছে। ভাইয়া, কি হলো তোর? তোর শরীরের রক্ত কেন? এভাবে শুয়ে আছিস কেন? তারপর হিয়া আর বৃষ্টি আমাকে বিছানায় শুয়ে দিয়ে রক্ত পরিষ্কার করে দিয়ে মাথায় পানি দিতে থাকে। এইদিকে বৃষ্টি ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তার আমার অবস্থা দেখে ভয় পেয়ে যায়। এভাবে কারা মেরেছে নাকি? জানি না ডক্টর, একটু আগে এখানে এসে অজ্ঞান হয়ে পড়ে গেল।
খুব খারাপভাবে মেরেছে। আমি ড্রেসিং করে দিয়ে গেলাম, রোগী একটু ঘুমাক আর এই ওষুধ এনে খাওয়াবেন, তবে সাবধান 1 সপ্তাহের আগে যেন বিছানা থেকে না ওঠে। আচ্ছা ঠিক আছে। ডাক্তার ফ্রি নিয়ে চলে যায়। বৃষ্টি, এখন ওষুধ আনার জন্য টাকা কোথায় পাবো? ভাবি, ভাইয়া আমাকে প্রায় কিছু কিছু টাকা দিত কিছু কিনে খাওয়ার জন্য, কিন্তু আমি সেই টাকা খরচ করতাম না। এই নাও 500 টাকা হয়েছে। আচ্ছা, তুমি তোমার ভাইয়ের পাশে থাকো, আমি ওষুধ নিয়ে আসি। হিয়া তাড়াতাড়ি গিয়ে ওষুধ নিয়ে চলে আসে, আমাকে ওষুধ খাইয়ে দেয়। একটু পরে আমার ঘুম ভেঙে যায়। এই তোমরা কান্না করতেছো কেন? এই, তোমার সাথে এসব হলো কিভাবে? আর রিক্সার কি হয়েছে? সন্ত্রাসী দল আমার রিক্সা ভেঙে দিয়ে আমার এই অবস্থা করেছে। কারা এসব করেছে আর কেন করলো বলো? এই কেঁদো না প্লিজ। আর এই বৃষ্টি, এইভাবে কাঁদিস কেন? আমার কিছু হয়নি। এইভাবে 3 দিন চলে যায়। এখন আমি একটু সুস্থ, কিন্তু বিছানা ছাড়তে খুব কষ্ট হয়। বৃষ্টি, তোর মুখ শুকনো মনে হচ্ছে কেন? খাস নাই নাকি? কি করে খাবো ভাইয়া? রাত থেকে ঘরে কিছুই নেই, আর একটা টাকাও নেই। তাহলে কিভাবে খাবো বল? আল্লাহ এমন কেন করলে আমাদের সাথে? আমরা তো কোনো দোষ করিনি, তাহলে কেন এত কষ্ট দিচ্ছ? বৃষ্টি, তোর ভাবি কোথায়? কি হলো, তোর ভাবি কোথায়? ভাবি তাদের বাড়ি গেছে। কি বলিস? কেন গেছে সেখানে? তারা আমাদের কোনো উপকার করবে না কেন? বোঝে না হিয়া, কেন বোঝে না? হিয়ার বাবাই আমার এই অবস্থা করেছে লোক দিয়ে। হিয়া তখন দরজায় দাঁড়িয়ে আমার কথা শুনতে পায়। কি, আমার বাবা তোমার সাথে এসব করেছে? তুমি কখন এলে? আমাকে ক্ষমা করে দিও, আমার জন্যই তোমার আজ এই অবস্থা। এসব কি বলছো? এইগুলো তো আমার ভাগ্যে লেখা ছিল। তা তুমি নাকি তোমাদের বাড়িতে গেছিলা? হুম। চোখের জলটা মুছে নরম সুরে বললাম, কেঁদো না। আমি জানি তারা তোমার সাথে কি ব্যবহার করেছে। আল্লাহর উপর আস্থা রাখো, সব ঠিক হবে। কি ব্যাপার, উঠছো কেন তুমি? দেখি খাবারের যদি কোনো ব্যবস্থা করতে পারি। দেখছো না বৃষ্টির মুখটা শুকিয়ে গেছে? ভাইয়া, তোর কোথাও যেতে হবে না, তুই আরো অসুস্থ হয়ে পড়বি। তাহলে কি আমি এইভাবে শুয়ে শুয়ে তোদের কষ্ট দেখব? বল। তোমার কিচ্ছু করতে হবে না। আমার স্কলারশিপের টাকা দিয়েই আমি চেন আর দুল বানিয়েছিলাম। এটা বিক্রি করে যা পাবো সেটা দিয়েই কিছুদিন চলে যাবে। না, তোমার জিনিস বিক্রি করতে হবে না। ওটা তোমার শখের জিনিস। না খেয়ে ধীরে ধীরে মৃত্যুর দুয়ারে পৌঁছে যাচ্ছি, আর তুমি শখ নিয়ে পড়ে আছো। হিয়া আর কোনো কথা না শুনেই চলে যায়। আমার চোখে যে আজ বাধা মানছে না, এমনই এক হতভাগা স্বামী আমি। ছি, ধিক্কার জানাই এই জিন্দেগিকে। কিছু সময় পরে হিয়া বাজারেও ওষুধ নিয়ে চলে আসে। এইভাবে চলে যায় আরও 3 দিন। এখন আমি সুস্থ, কিন্তু কাজ করার মতো শক্তি এখনো আসেনি। এইদিকে হিয়ার গহনা বিক্রির টাকাও শেষ। এখন কিভাবে চলবো? সবকিছু তো শেষ হয়ে গেছে। এখন থেকে 1 মুঠ চাউলও হাড়িতে নেই। আমি যে দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি নাকি। তুমি এই দুর্বল শরীর নিয়ে রাস্তায় গিয়ে একটা অ্যাক্সিডেন্ট করে বসো, তখন ভালো হবে। তাহলে এখন কি হবে সেইটা বলো। এইভাবে তোমাদের কষ্ট দেখতে আর আমার ভালো লাগছে না। কি করব কিছুই বুঝতে পারছি না। 5টা টিউশনি নিয়েছি, সেখান থেকে অগ্রিম টাকা আনা শেষ। আমি বলি কি, এইভাবে তোমাদের কষ্ট দেখার থেকে আমাকে একটু বিষ এনে দাও, খেয়ে মরে যাই। তাহলে আর কষ্ট দেখতেও হবে না, আর কষ্ট পেতেও হবে না। তুমি না হয় বিষ খেয়ে মারা যাবা, কিন্তু আমাদের কি হবে বলো? খুব তো বলতে, আল্লাহর উপর ভরসা করো, আজ নিজেই ভেঙে পড়েছো। শোনো, আল্লাহ আমাদের জন্য কোনো না কোনো একটা রাস্তা ঠিকই রেখেছে বেঁচে থাকার জন্য। এসব বলতেছে আর ঘরের পুরাতন সব কিছু গোছাচ্ছে। ঠিক তখনই একটা বড় মাটির পাত্র দেখতে পাই, যার মুখ আটকানো। আচ্ছা, এখানে এটা পাত্রের মতো মুখ আটকানো, এটা কি? ওইটা তুমি ধরবে না বলে দিলাম। বৃষ্টি, তোমার ভাই এটা ধরতে মানা করতেছে। কি এমন আছে যে আমি ধরতে পারবো না শুনি? ভাবি, আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন থেকেই দেখি ভাইয়া ওই হাড়িতে প্রতিদিন কাজ থেকে এসে টাকা জমা রাখে, কিন্তু আমাকেও ধরতে দেয়নি। কি বলো এসব?
হুম, বৃষ্টি ঠিকই বলেছে। আমি বৃষ্টির বিয়ের জন্য টাকা জমা করি, জানি কয় টাকা হয়েছে। আচ্ছা, ওইটা ভেঙে দেখি যদি আমাদের খাবারের কিছু ব্যবস্থা করা যায় টাকা দিয়ে। না, মোটেও না। ওই টাকা আমি বৃষ্টির বিয়ের জন্য জমা করতেছি, ওইটা ভাঙা যাবে না। চুপ থাকো, পেটে ভাত নেই আর পড়ে আছে বিয়ে নিয়ে। বেঁচে থাকলে টাকার জোগাড় হয়েই যাবে, আগে তো খেয়ে বাঁচো, বুঝলে? তখন হিয়া বৃষ্টিকে সাথে করে মাটি থেকে ওই হাঁড়িটা তুলে ভেঙে অবাক হয়ে যায়, কেননা শুধু শুধু টাকা আর টাকা। 5 টাকা থেকে শুরু করে 1000 টাকার নোটে ভরা। এত টাকা? ভাবি, গুনে দেখি কত টাকা আছে। হিয়ার আর বৃষ্টি আস্তে আস্তে পাক্কা 4 ঘন্টা সময় ব্যয় করে টাকা গণনার কার্য শেষ করে। ওই হিয়া কত টাকা হলো? মনে হয় 10,000 হয়েছে, তাই না? কি বললো তুমি? এখানে টাকা আছে 10,50,105 টাকা। টাকার পরিমাণ শুনে তো আমার হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। এত টাকা! বাবারে বাবা! এত টাকা থাকতে আমরা না খেয়ে দিন কাটাচ্ছি, ভাবা যায়? এই শোনো, এই টাকা দিয়ে কি করা যায়? হ্যাঁ, তাই তো। এই টাকা দিয়ে কি করা যায় সেটা তো ভাবার বিষয়। তবে তোমরাও ভাবো, এমন কিছু করতে হবে যার মাধ্যমে আল্লাহর রহমতে আমাদের কষ্টের দিন শেষ হয়। তুমি ঠিকই বলেছো। আমি আমার মাথায় একটা আইডিয়া এসেছে, যদি অনুমতি দাও তো বলবো। বোন আমার, জলদি বল, তোর কথাটা আগে শুনি। আমিও ভাবি দুজনেই তো সেলাই মেশিনের কাজ জানি। জানি তো, কিন্তু সেটা দিয়ে কি হবে? হিয়া, আগে তো বৃষ্টির কথা শেষ করতে দাও, তাহলে তো বুঝতে পারবে ও ঠিক কি বলতে চায়। দেখো, সিনেমায় দেখেছি আমাদের বিখ্যাত অভিনেত্রী শাবানা পারভিন কিন্তু সেলাই মেশিন দিয়ে তার ভাগ্য পরিবর্তন করেছিল। আমরা না হয় আল্লাহর রহমতে সেই কাজ করে নিজেদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য কাজ করব। তুই কথা একেবারেই ফেলে দেওয়ার মতো বলিস নাই। তাহলে আমি বলি কি, 10টা সেলাই মেশিন কিনে আনো, আমি বৃষ্টি কাজ করব, পরে এখানের অনেক মেয়ে আমাদের কাজ দেখে কাজ করতে আগ্রহী হবে, আর তুমি ঘুরে ঘুরে কাপড়ের অর্ডার আনবে। হ্যাঁ, ঠিক বলেছ। এইভাবে আমরা কাজ করতে শুরু করলাম। আমি লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরে কাপড় বানানোর অর্ডার নিয়ে আসি, আর হিয়ারা কাজ করে। ও, আপনাদের তো বলা হয়নি, এখন হিয়া আর বৃষ্টি বাদে আরও 5 জন মেয়ে কাজ করে। একদিন রাস্তা দিয়ে আসতেছি, ঠিক তখনই দেখতে পাই সামনে এক লোক কি নিয়ে যেন কথা কাটাকাটি করতেছে, তাই আমি সেখানে এগিয়ে যাই। আচ্ছা, আপনারা রাস্তায় দাঁড়িয়ে এভাবে ঝগড়া করতেছেন কেন? আমার কথা শুনে কোট প্যান্ট পরা লোকটা, মানে মানিক, বলে, আর বইলো না, এই লোকের কাছে আমি 300 পিস জামা বানাইতে দিচ্ছি, কিন্তু সে কিছুতেই বানাইয়ে দিচ্ছে না, শুধু ঘোরাচ্ছে আমাকে। ও আচ্ছা, দেখেন, তার মনে হয় কোনো সমস্যা হয়েছে, তাই আপনার কাপড়গুলা বানিয়ে দিতে সমস্যা হচ্ছে। সমস্যা হলে সেটা আগেই বলতে পারতো। এখন আমার 7 দিনের ভিতরে এই জামাগুলো চাই, না হলে আমার কপালে খারাপ আসছে। আচ্ছা, আমি বলি কি, আমিও এইভাবে অর্ডার নিয়ে পোশাক বানানো কাজ করে থাকি, যদি আপনি একটু ভেবে দেখতেন। তুমি কাজ সেলাইয়ের কাজ করো নাকি? আমি তো করি না, আমার বাসায় কাজ করে লোক আছে, নতুন শুরু করেছি। আচ্ছা, দেখো তো এই ডিজাইনে কাজ করতে পারো নাকি। যদি পারো তাহলে তোমাকে 1000 পিস কাপড়ের অর্ডার দিব। ডিজাইন দেখে তো আমি অবাক, কেননা হিয়া রাতে আমাকে এইরকম ডিজাইনে কাপড় বানাবে বলেছিল। হ্যাঁ, আমি এই কাজ করতে পারবো। আর যদি কাজ ভালো দেখাতে পারো তাহলে আরো বেশি বেশি কাজ আমি তোমাকে এনে দিব। আমি তোমাকে প্রতিটা ড্রেসের জন্য 520 টাকা করে দিব, তাহলে 1000 পিসের মজুরি আসে 5,20,000 টাকা। এই নাও 20,000 টাকা অ্যাডভান্স, আর তোমার ঠিকানা দাও, এক্ষুনি সব মাল সামানা তোমার বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। তারপর আমি তাকে ঠিকানা দিয়ে ধন্যবাদ জানিয়ে খুশি মনে বাড়িতে চলে আসলাম। কি সাহেব, আজকে এত খুশি খুশি কেন মনে হচ্ছে আপনাকে? আমি হিয়াকে জড়িয়ে ধরে কোলে তুলে নিলাম। সবাই চেয়ে আছে আর মিটিমিটি হাসতেছে। হিয়া তো লজ্জায় মুখ বন্ধ করে আছে। এই, তুমি কি লজ্জা শরমের মাথা খাইছো নাকি? দেখছো না সবাই ফ্রিতে বাংলা সিনেমা দেখতেছে? হিয়া, জানো আমি আজকে অনেক অনেক খুশি। ভাইয়া, এত খুশির কারণ কি সেটা তো বল আগে। আজকে 1000 পিস কাজের অর্ডার পেয়েছি, 10 দিনে ডেলিভারি দিতে হবে। 20,000 টাকা অ্যাডভান্সও দিছে।
কি সত্যি? হুম। আর মজার বিষয় হলো, কাল রাতে তুমি যেই রকম ডিজাইন বলেছ, এই কাজটা সেই রকমেরই ডিজাইন। তাহলে তো আরো ভালো হবে। কিছু সময় পরে সব মালসামানা দিয়ে কাজ বুঝিয়ে চলে গেল তারা। আমিও সবাইকে কাজ বুঝিয়ে দিলাম। কাজ চলছে দ্রুত গতিতে, সবাই নিজের মতো করে কাজ করতেছে। 9 দিন পরে সকালে আমি ঠিকমতো কাজ করতে পারবো। আজকে তো কাপড় ডেলিভারি দিতে হবে, কিন্তু সবগুলো তো শেষ করতে পারলাম না। সারাদিন করলেও 100 পিস থেকেই যাবে। আরে তুই কোনো চিন্তা করিও না, আজকে সবাই যদি একটু বেশি কাজ করে তাহলে সব হয়ে যাবে। মন দিয়ে কাজ করো। ভাইয়া ঠিক বলেছে ভাবি, আমরা কিছু সময় বেশি কাজ করলে সব শেষ করতে পারবো। আজকে সবার পারিশ্রমিক একটু বেশি দিবে। সবাই বলল তারা কাজ করবে, কেন এই কাজের মাধ্যমেই কারো পড়ার খরচ বা সংসারের খরচ চলে। সবাই অনেক পরিশ্রম করে, রাত 9টার মধ্যে সব কাজ শেষ করলো। সব জামা একসাথে করে আমি সকালে গাড়ি দিয়ে ডেলিভারি দিতে চাই। আরে রাসেল, তুমি 10 দিনে সব কাজ শেষ করেছো? হুম, অনেক কষ্ট করতে হয়েছে সবাইকে, খুব খাটিয়েছি তাদের, শুধুমাত্র আপনার এই অর্ডারের কাজটা সম্পূর্ণ করতে। শুনে খুবই খুশি হলাম, আর কাজগুলো খুবই নিখুঁতভাবে করেছো। এই নাও তোমার বাকি টাকাটা, আর আরো 10,000 পিস অর্ডার নিয়ে যাও। তোমার কোনো সমস্যা হবে না তো শেষ করতে? না, তা হবে কেন? এই অর্ডার পেলে আমি মেশিন আরও বাড়াতে পারবো, যার মাধ্যমে আরও মানুষের কর্মের ব্যবস্থা হবে। দোয়া করি জীবন অনেক বড় হও, সততার সাথে কাজ করো। আমার সাপোর্ট তোমার জন্য সব সময় আছে। ধন্যবাদ আপনাকে। বলেই আমি টাকা বুঝে নিয়ে বাসায় চলে আসলাম। এইভাবে দেখতে দেখতে 2টি বছর পার হয়ে যায়। সময়ের সাথে সাথে আমাদের ব্যবসাও বড় হতে লাগলো। এখন অনেক জায়গা থেকে কাজের অর্ডার আসে, আর ঘুরে ঘুরে অর্ডার খুঁজতে হয় না। এখন আর সেই 10টি মেশিন নেই, আছে হাজার হাজার মেশিন। জমি কিনে ফ্যাক্টরি খুলেছি, বাজারে কাপড়ের দোকান আছে 10টা, নতুন বাড়ি করেছি। এইভাবেই আমাদের ভাগ্যের চাকা পরিবর্তন হতে হতে পার হয়ে যায় আরও 2টি বছর। এখন আমাদের কোনো কিছুর অভাব নেই। একসময় যেই ছেলেকে বিয়ে করার জন্য হিয়া সবার থেকে কথা শুনতো, আজকে তারাই হিয়াকে বলে হিয়ার মতো কপাল কারো হয় না। এই আপনাদের তো বলা হয়নি, এখন বৃষ্টি আর হিয়া কোনো কাজ করে না। বৃষ্টি পড়াশোনা করতেছে আর হিয়া আমার সাথে ব্যবসা দেখে, কারণ আপনারা তো জানেনই আমি পড়ালেখা জানি না। এই চলো না, আজকে একটু শপিং থেকে ঘুরে আসি। আজকে তো আর অফিসে যেতে হবে না, আর কালকে বৃষ্টিও আসবে। কয়েকদিনের জন্য নাকি কলেজ বন্ধ। ও আচ্ছা, চলো, তুমি রেডি হয়ে আসো, আমি গাড়িতে বসে আছি, কেমন? যথা আজ্ঞা মহারাজা। তারপরে আমি গিয়ে বাড়িতে বসে হিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। জানেনই তো পরীক্ষা কত সময় শেষ হবে সেটা বলা সম্ভব, কিন্তু একটা মেয়ের সাজতে কত সময় লাগবে সেটা বলে শুধু মুশকিল না, বরং না মুমকিনও বটে। অনেকটা সময় পরে দেখতে পারলাম আমার সামনে একটা কালো পরী আসলো। বুঝলেন না তো? চলেন বুঝিয়ে বলি। হিয়া কালো কালারের শাড়ি পরেছে, যাতে হিয়াকে পরীর থেকে কোনো অংশে কম মনে হচ্ছে না। এইভাবে কি দেখো? আমার বুঝি লজ্জা করে না? ওরে মারে, বলে কি? তোমার লজ্জাও করে? আগে তো কখনো তুমি লজ্জা পেয়েছো দেখি নাই, আজকে হঠাৎ লজ্জা কিসের জন্য? দেখো, একদম মজা নিবে না, তাহলে তেলাপোকার জুস খাওয়াবো কিন্তু, বলে দিলাম, ফাজিল একটা। তারপর আমি আর হিয়া শপিং মলের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি চলছে তার আপন গতিতে। রাস্তায় হঠাৎ আমার চোখ আটকে যায় একটা মানুষকে দেখে। সে আর কেউ না, সে হলো হিয়ার বাবা। ও আপনারা তো জানেনই না, আমরা এখন অন্য শহরে থাকি, কারণ হিয়া ওদের শহরে থাকতে চাইনি। হিয়া, তোমার বাবার এই অবস্থা কেন? আমিও বুঝতে পারতেছি না বাবা, পাগলের মতো ঘুরছে কেন? কান্না করে বললাম। আচ্ছা জানো, তুমি চুপটি করে বসে থাকো, আমি বরং যে কাউকে দিয়ে শুনে আসি তোমার বাবার কি হয়েছে। আচ্ছা যাও, আর শোনো, সাবধানে যেও কিন্তু। তারপর আমি গাড়ি সাইড করে একটা লোককে বললাম শ্বশুর মশাইয়ের এই অবস্থা কেন সেটা জানার জন্য। কিছু সময় পরে লোকটা ফিরে এসে বলল, আমার শাশুড়ি নাকি অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি, অপারেশন করতে নাকি 10 লক্ষ টাকা লাগবে।
ওইখানে গিয়ে কি জানতে পারলে শুনি? আর তুমি ওই লোকটার সাথে কি বা কথা বললে? না থাক, তেমন কিছু না। আর আমি গেলে তোমার বাবা চিনে ফেলতো, তাই ওই লোকটাকে দিয়ে শুনে আসলাম। বলো না কি হয়েছে? তোমার আম্মু অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি। অপারেশন করানোর জন্য নাকি 10 লক্ষ টাকা লাগবে। তোমার বাবা অনেক খুঁজেছে কিন্তু কোথাও টাকা জোগাড় করতে পারিনি। তার জন্যই তোমার বাবা পাগলের মতো এখানে ওখানে ঘুরতেছে। ও আচ্ছা, চলো এখান থেকে, আমাদের আর কোনো কাজ নেই, তাই না? কোথায় যাব এখন? তোমার আম্মুর অসুস্থতার কথা জেনেও তুমি কোথায় যেতে চাচ্ছ শুনি? আমরা শপিং করতে এসেছি, এখন বলছো কোথায় যাব? আমরা সেখানেই যাব, বুঝেছো? কি, তোমার আম্মু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আর তুমি শপিং করার কথা বলতেছো? তোমার মাথা ঠিক আছে তো নাকি? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে। যারা আমার দুঃসময়ে পাশে ছিল না, আমার সর্বনাশ করতে চেয়েছে, তাদের পাশে কেন থাকবো? জানো, তুমি যখন অসুস্থ ছিলে, টাকার অভাবে আমরা না খেয়ে দিন পার করতাম, তখন আমার বাবা মায়ের পা ধরে কান্না করেছিলাম, আমাকে সাহায্য না করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। দেখো, তারা ভুল করেছে বলে আমরাও যে তাদের সাথে এমনটা করব সেটা কিন্তু না। তারা আমাদের গুরুজন। তুমি কি চাও সেটা বলো, এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন বলতেছো? চলো আমরা ওই হাসপাতালে গিয়ে দেখি তাদের কি অবস্থা। এখন তাদের পাশে থাকা আমাদের কি দায়িত্ব। তোমার মনে নেই বাবা কি বলেছিল? আমি তাদের সামনে গেলে তাদের মরা মুখ দেখতে হবে। আমাদের সবকিছুই মনে আছে। এখন পুরনো কথা মনে রেখে তাদের কি কষ্ট দিতে পারি বলো? আচ্ছা যাব, চলো, কিন্তু আমরা দূর থেকে দেখেই চলে আসব, তাদের সামনে কিন্তু যাব না। তারপর আমি আর হিয়া হাসপাতালে আসার জন্য গাড়ি চালাতে লাগলাম। ও আপনাদের তো বলাই হয়নি, আমরা আর আগের জায়গায় থাকি না, কারণ হিয়া চায় না তার বাবা মার চোখের সামনে থাকতে। এই দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা হাসপাতালে চলে আসলাম। কোন রুমে আছে সেটা তো জানি না, তাই রিসেপশন থেকে জেনে ওই রুমের সামনে চলে আসি। ভিতরে যাওয়ার সাহস নেই, তাই বাইরে দাঁড়িয়ে আছি। ভিতরে কথোপকথন হচ্ছে। দেখুন, আপনি যদি 2 ঘন্টার মধ্যে টাকার ব্যবস্থা না করেন তাহলে রোগীকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না। দেখুন ডাক্তার সাহেব, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু টাকা জোগাড় করতে পারিনি। আপনারা একটা কিছু করেন, আমি পরে টাকা দিয়ে দিব। দেখুন, এখানে কোনো ডাক্তারই বাকিতে অপারেশন করাবে না, আর সেখানে 1-2টা টাকা না, পুরো 10 লক্ষ। ডাক্তার সাহেব, আমি আপনার পায়ে পড়ি, আপনি কিছু একটা করেন। সরি, আমি কিছু করতে পারবো না। এখন 2 ঘন্টার মধ্যে টাকা জোগাড় না করতে পারলে আমাদের কিছু করার নেই। বলেই ডাক্তার রুম থেকে বেরিয়ে আসে। আমি হিয়াকে বললাম, হিয়া, আমরা কি এখনো চেয়ে চেয়ে দেখবো? তাদের উপকারেই যদি না আসতে পারি তাহলে আমাদের এত টাকা পয়সা থেকে কি লাভ বলো? হিয়ার চোখে পানি। তুমি একটা কিছু করো, এইভাবে তো টাকার অভাবে আম্মুর কিছু হতে দিতে পারে না। আচ্ছা, তুমি এখানে থাকো, আমি ডাক্তারের সাথে কথা বলে দেখি কি করা যায়। আচ্ছা যাও, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করতেছি। তারপর আমি সেই ডাক্তারের কাছে চলে আসলাম। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, ভিতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আসেন, কি সাহায্য করতে পারি আপনার জন্য বলেন। ডাক্তার সাহেব, আপনি এখন যেই রোগীর রুম থেকে আসলেন তার চিকিৎসার জন্য পুরো 10 লক্ষ টাকাই আমি দিতে চাই। আপনি এতগুলো টাকা কেন দিবেন? আপনি তাদের কি হন আমি কি জানতে পারি? ডাক্তার সাহেব, এটা জানার সময় এখন না, আপনি পরে জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনি টাকা জমা দিন, আমি অপারেশনের ব্যবস্থা করছি। এমনিতেই এটা অনেক রেয়ার একটা অপারেশন। আচ্ছা ঠিক আছে, আমি এখনই টাকা জমা দিচ্ছি, কিন্তু আমি যে টাকা দিচ্ছি সেটা যেন তারা জানতে না পারে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার পরিচয়টা জানতে পারলে কিন্তু অনেক খুশি হতাম। বললাম না পরে বলবো, আগে অপারেশনের ব্যবস্থা করেন। তারপর আমি সব টাকা জমা করে হিয়ার কাছে চলে আসলাম। হিয়ার সব ব্যবস্থা করেছি, একটু পরেই অপারেশন হবে। ও তাহলে এখন চলো বাড়িতে চলে যাই, এখানে থেকে শুধু শুধু কষ্টই হবে, কাছে তো আর যেতে পারবো না। আচ্ছা চলো যাই, এখানে থেকেই বা আর কি করব। ডাক্তারের থেকে ফোন নাম্বার নিয়েছি, এখন বাসায় থেকে খবর নিতে পারবো। তাহলে তো ভালোই হলো। তাহলে এখন চলো যাওয়া যাক। এইদিকে আমরা কথা বলছি রুমের সামনে অনেকটা সময় ধরে, তাই হিয়ার বাবা, এই ওখানে কে আছেন?
অনেক সময় হলো দেখছি ওখানে দাঁড়িয়ে কি করতেছেন? কিছু বলছেন না কেন? কে আছেন? আমি হিয়ার বাবার কথা শুনেই তাড়াতাড়ি হিয়াকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। হিয়া বিছানায় শুয়ে পড়ল। আমি ফ্রেশ হয়ে আসলাম। আচ্ছা হিয়া, তুমি থাকো, আমি খাবার আনতেছি। না, আমার এখন খাওয়ার কোনো ইচ্ছে নেই, একটুও ভালো লাগতেছে না। তুমি বরং যাও, খেয়ে নাও। আমি আর কিছু না বলে নিচে এসে খাবার নিয়ে আবার রুমে চলে আসলাম। হিয়া, উঠে বসো, হা কর, আমি খাইয়ে দেই। আমি খাবো না, তুমি খাও, আমার খেতে একদমই ভালো লাগতেছে না। তুমি না খেলে আমিও একটু খাবো না। বলেই খাবারের প্লেটটা রাখতে যাব, তখনই আচ্ছা দাও, একটু খাবো, বেশি খাওয়ার জন্য কিন্তু জোর করতে পারবে না। আচ্ছা ঠিক আছে। তারপর আমি হিয়াকে খাইয়ে দিলাম, আর হিয়া আমাকে খাইয়ে দিল। প্রতিটি লোকমার সাথেই যেন ভালোবাসা মিশিয়ে আছে। খাবার পর্ব শেষ করে হিয়া, বৃষ্টি কখন আসবে, তোমাকে কি কিছু বলেছে ফোন করে? না, তবে কালকে মনে হয় আসবে, ওর কলেজ কয়েকদিনের জন্য ছুটি আছে শুনেছিলাম। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এইভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়, আমি রুমে শুয়ে আছি। আসো, খাবার খাবে। এই তোমার শয়তান মতলব এখন একদম করবে না কিন্তু। বারে, আমার বউয়ের সাথে আমি শয়তানি করব তাতে তোমার কি? বলছি। আর ধীরে ধীরে হিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। হিয়া পিছনে যেতে যেতে দেওয়ালে আটকে যায়। দেখো, একদম দুষ্টুমি করবে না বলে দিলাম, সব সময় রোম্যান্স মনে হয় এসেই থাকে। হিয়ার ঠোঁট কাঁপতেছে, নিঃশ্বাসও ভারী হচ্ছে। আমি ধীরে ধীরে হিয়ার ঠোঁট নিজের দখলে নিয়ে নিলাম। হিয়া প্রথমে রেসপন্স না করলেও একটু পরে রেসপন্স করে পাক্কা 10 মিনিট পরে ছেড়ে দিলাম। আমাকে কি মেরে ফেলার পরিকল্পনা নিছো নাকি? আর একটু হলে তো দম বন্ধ হয়ে আসতো। বাবারে বাবা, হাঁপিয়ে হাঁপিয়ে বললাম। হা হা হা, ওই আমার না মন ভরেনি, আবার একটু দাও না গো লক্ষ্মী সোনা বউ আমার। বুঝেছি, তোমার জন্য ইঁদুরের স্যুপ, টিকটিকি দিয়ে সবজির সাথে ভাজি আর তেলাপোকার জুস খাওয়াতে হবে, না হলে দুষ্টুমি যাবে না। ছি ছি, এইসব খাবারের রেসিপি তুমি কোথায় পাইছো? শুনেই আমার ঘৃণা আসতেছে। তাড়াতাড়ি আসো, খাবার ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি আর হিয়া নিচে চলে আসলাম। আমি খাবার নিয়ে নাড়াচাড়া করতেছি, কিন্তু একটু খাচ্ছি না, সেটা হিয়া খেয়াল করে। ওই, তোমার কি ভূতে ধরলো নাকি? খাবার না খেয়ে এইভাবে বসে বসে খাবার নাড়াচাড়া কেন করতেছো? আমার না খেতে মন চাচ্ছে না, কেন জানি। আচ্ছা তুমি খাও, অভিমান ভরা কণ্ঠে বললাম। শোনো, বললেই তো পারো আমার হাতে খেতে চাও, তা না করে এমন করছো কেন? বুঝতেই যখন পারছো তখন না খাইয়ে দিয়ে বসে আছো কেন? তারপর হিয়া আমাকে তুলে খাওয়াই দেয়, আর আমিও হিয়াকে খাওয়াই দিলাম। খাবার পর্ব শেষ করে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে হিয়ার ডাকে ঘুম ভাঙে। কি ব্যাপার মহারাজা, আজকে এখনো যে ঘুম থেকে যে উঠেছেন, অফিসে কখন যাবেন? উঠো তাড়াতাড়ি, আর ডাক্তারকে ফোন করে আম্মুর অবস্থা জানো, না হলে ইঁদুরের স্যুপ তোমার জন্য সকালের নাস্তা। ছি ছি, কী সব বলো, শুনেই ঘৃণা করে। তারপর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাক্তারকে ফোন দিলাম। রিং হচ্ছে। হ্যালো ডাক্তার সাহেব, কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা অপারেশন কি ভালোভাবেই হয়েছে? আর রোগীর অবস্থা এখন কেমন? অপারেশন খুবই ভালো হয়েছে, আর রোগী এখন সুস্থ। কিছুদিন রেস্ট নিলেই সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আসবনি আপনার সাথে দেখা করতে। বলেই ফোন রেখে নাস্তা করতে চলে আসলাম। হিয়া আম্মু এখন সুস্থ আছে, আর সপ্তাহখানেক রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, এখন আসো, তাড়াতাড়ি নাস্তা করে নাও, অফিসের দেরি হয়ে যাচ্ছে। তারপর নাস্তা শেষ করে আমি আর হিয়া রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বের হয়েছি। তখনই ভাইয়া আমি আসলাম, আর তোরা বাড়ি থেকে চলে যাচ্ছিস? আরে বৃষ্টি, কেমন আছো? আর আমরা অফিসে যাচ্ছিলাম। আমি ভালো আছি ভাবি, তোমরা কেমন আছো? ওই শাকচুন্নি তোর ফোনে কতবার কল দিলাম, শুধু একটা কথা ছাড়া কিছু বলে না। আপনি যেই নাম্বারে কল করেছেন সেই নাম্বারটা এখন বন্ধ আছে, কৃপয়া একটু পরে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। ভাই আমার ফোনে চার্জ নেই, তাই ডেট হয়ে গেছে। আচ্ছা, বৃষ্টি যখন আসলো তখন হিয়া তুমি অফিসে যাইও না, আমি বরং অফিস থেকে ঘুরে আসি। যাও, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে, আমি সমস্যার সমাধান করে দিব। আচ্ছা ঠিক আছে, বৃষ্টি থাক, আমি একটু পরেই আসতেছি। বলেই আমি গাড়ি নিয়ে চলে আসলাম। এই ড্রাইভার, এদিকে কোথায় যাচ্ছ? অফিস তো এই দিকেই, আর আমি তো ঠিক রাস্তায় যাচ্ছি। আরে আমি হাসপাতালে যাব, তুমি হাসপাতালের দিকে যাও। তবে তোমার ম্যাডাম যেন জানতে না পারে
যে আমি হাসপাতালে এসেছি। আচ্ছা স্যার, আমি বলবো না, আপনি কোনো চিন্তা করিয়েন না। তারপর আমি হাসপাতালে চলে আসলাম। এসেই ডাক্তারের রুমে গেলাম। আরে রাসেল সাহেব যে, কি অবস্থা? ভালো। আর এখন রোগীর অবস্থা কেমন? ভালো। আচ্ছা, আপনি রোগীর কি হন সেটা বলেন, না শুনলে যে আমার রাতে ঘুম হবেই না। হা হা হা, শুনতেই হবে। তাহলে না শুনলে হয় না ডাক্তার সাহেব? শুনতেই হবে। আপনি যদি বলেন তাহলে অনেক খুশি হব। আচ্ছা শোনেন, আমি হলাম ওনার মেয়ের জামাই। তারপর সব কিছু খুলে বললাম। আপনি দয়া করে বলবেন না আমি তাদের টাকা দিয়েছি। কি বলেন? এত জঘন্য কাজ কেউ করতে পারে ভাবতে তোমার ঘৃণা লাগে। আচ্ছা ঠিক আছে, বলবো না। আর ডাক্তার সাহেব, এই টাকাগুলো আমার শ্বশুরের হাতে দিবেন। যদি জিজ্ঞেস করে টাকা কে দিয়েছে, তখন আমি কি বলবো? আর বলবেন তাদের অতি পরিচিত কেউ দিয়েছে। আচ্ছা থাকেন, আমি অফিসে যাব তো দেরি হয়ে যাচ্ছে। বলেই আমি চলে আসলাম অফিসে। এইদিকে ডাক্তার সাহেব শাশুড়ির রুমে আসে। শাশুড়ির অবস্থা সব পর্যবেক্ষণ করে। আচ্ছা, এতদিন হলো আপনারা এই হাসপাতালে আছেন, তবুও কেউ দেখতে আসলো না কেন? হিয়ার বাবা একরাশ হতাশা নিয়ে বলল, আমাদের এই পৃথিবীতে কেউ নেই। একটা মেয়ে ছিল, কিন্তু আমাদের সাথে থাকে না। কেন, সে কি বিদেশে থাকে নাকি? না, কি করেছে বলি? আচ্ছা শোনেন। তারপর হিয়ার বাবা সম্পূর্ণ ঘটনা খুলে বলে। আর সেটা শুনে ডাক্তার তো চরম রেগে যায়। জি, আপনি এত খারাপ সেটা তো আগে জানতাম না। মেয়ের সংসার ভাঙার জন্য এত কিছু করছেন। আমরা তখন সবকিছু না বুঝে করেছি, কিন্তু যখন ভুলটা বুঝতে পারলাম তখন তারা কোথায় থাকে সেটা জানি না। এই নিন, এখানে কিছু টাকা আছে, আপনাদের পরিচিত কেউ দিতে বলেছে। এই টাকা আমাদের আবার কে দিল? তাকে আমি চিনি না, তবে যে অপারেশনের সব খরচ দিয়েছে সে এই টাকা দিয়েছে। থাকেন, আপনাদের সাথে কথা বলার ইচ্ছা নাই। বলেই ডাক্তার চলে যায়। আর হিয়ার বাবা ভাবতে থাকে, তাহলে কি টাকা রাসেল দিচ্ছে? না, সে কি করে এত টাকা পাবে? শুনেছি ও এখন ব্যবসা করে, কিন্তু এত টাকা না, সম্ভব না। তাহলে কে দিল? এইদিকে আমি অফিসে চলে আসি। গেট দিয়ে ভিতরে ঢুকতেছি, তখনই ম্যানেজার রহিম। আসসালামু আলাইকুম স্যার, আজকে একা যে, ম্যাডাম কোথায়? ও, আমার বোন এসেছে, তাই আজকে তোমার ম্যাডাম আসেনি। আমি একটু পরে চলে যাব। চলো একটু কাজ দেখি। চলেন স্যার, আমি আপনাকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছি। তারপর আমি রহিমের সাথে ঘুরে ঘুরে সব কাজ দেখে অফিসে জমে থাকা কিছু কাজ করে রহিমকে সব বুঝে দিয়ে বাসায় চলে আসলাম। কি করতেছিস বৃষ্টি? ভাইয়া দেখেছো আমি টিভি দেখছি, তাও জিজ্ঞেস করলে যে? করতে পারি না বুঝি? আর আমার মহারানী কোথায় রে, দেখছি না যে? ভাবি তো রান্না করে কাজ করছে, যে দেখো যাও, আমি টিভি দেখবো। আমি টিভি রিমোটটা নিয়ে দৌড় লাগালাম রান্নাঘরের দিকে। ভাইয়া ভালো হচ্ছে না কিন্তু। ভাবি দেখো, ভাইয়া টিভি রিমোট নিয়ে গেছে। এই তুমি কি দেখছো? এই বৃষ্টি টিভি দেখছে, তাও তুমি রিমোট নিয়ে আসলা কেন? কি আর করব, মজা করার জন্য কিছু পাচ্ছিলাম না, তাই এটা দিয়ে শুরু করলাম। তা আমার বউটা কি করে গো? দেখছো না আমি রান্না করতেছি, তোমার চোখ কি আমার কাছে রেখেছো নাকি? তুমি জানো না আমি তোমার চোখে দুনিয়া দেখি। দেখো, এখন একটুও দুষ্টুমি করবে না। বৃষ্টি বাইরে চিল্লাচিল্লি করতেছে, রিমোট দিয়ে আসো যাও। আমি হিয়ার গালে একটা কিস দিয়েই দৌড়ে বৃষ্টির কাছে চলে আসলাম। রিমোট দিয়ে রুমে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। আস্তে পাগল একটা, সব সময় শুধু রোম্যান্স আর রোম্যান্স। বুঝি না এত রোম্যান্স আসে কোথা থেকে। এই বৃষ্টি, তোমার ভাইকে ডাকো, ভাত খাবে। ডাকতে হবে না, আমি তো এসেই গেছি। তুমি মনে করার আগেই। আরে বা, আজকে ডাকার আগেই বান্দা হাজির, क्या बात है। তা মিস বাংলাদেশ, এখন কি কি রান্না করেছো শুনি? গন্ধ শুকেই তো পেট ভরে যাচ্ছে, না জানি খেতে কতটা টেস্ট হবে। তোমার জন্য ব্যাং দিয়ে সবজির সাথে ভাজি আর কেঁচো দিয়ে নুডলস, আরও আছে টিকটিকির স্যুপ। কি সব বলো? আমার তো এখনই বমি আসতেছে। ছি ছি, আজব সব রেসিপি তুমি পাও কোথায়? ভাবি এইসব কি খাবারের রেসিপি? খুব সুস্বাদু মনে হয়। খুব সুস্বাদু। তুমি কি একটু খাবে নাকি?
তাহলে একদিন রেসিপিটা বানাবো। না ভাই না, আমি এসব খাবো না। ছি ছি, শুনেই তো গা ঘিন ঘিন করছে। তারপর হাসি ঠাট্টার মাধ্যমেই খাবার পর্ব শেষ করলাম। এইভাবে চলে যায় 2 মাস। আমি সোফায় হিয়া কোলে মাথা রেখে শুয়ে আছি, আর হিয়ার আমার চুলে বিলি কেটে দিচ্ছে। খুব ভালো লাগতেছে। তখন এই সুখের মাঝে বিরক্ত করার জন্য আমার ফোনটা বেজে ওঠে। ওই, তোমার ফোন বেজেই চলেছে, রিসিভ করে দেখো কে ফোন করলো। বেচারা ফোন দিয়ে হয়রান হয়েই যাচ্ছে। আমি ফোনটা হাতে নিয়ে দেখি ম্যানেজার রহিম চাচা ফোন করেছে। হ্যালো রহিম চাচা। স্যার, আমি যেই কারণে আমি ফোন দিয়েছি। হ্যাঁ বলেন, কি বলতে ফোন করেছেন? আমি একটা কাজে বিজি ছিলাম যে আপনি বিরক্ত করলেন। সরি স্যার, বিরক্ত না করে পারলাম না। আমাদের যে ইংল্যান্ডের একটা প্রজেক্ট পাওয়ার কথা ছিল, সেই মালিক এসেছে আপনার সাথে কথা বলতে। ও আচ্ছা, আমার এই ছোট্ট মাথায় ইংরেজিতে কিছু ধরে না, তাই আপনার ম্যাডামকে দিচ্ছি, সেই সব বুঝে নিবনি। আচ্ছা স্যার। এই নিন কথা বলেন, ম্যাডাম লাইনে আছে। তারপর হিয়া অনেক সময় কথা বলে ফোন রেখে দেয়। হিয়া, কি বললেন উনি? ইংরেজিতে বোঝাবো নাকি হিন্দিতে, কোনটা বলো? আজ ইংরেজি পারি না বলে আমার সাথে মজা করতেছো তাই না? ভালোই। এই জানো, রাগ করতেছো কেন? আমি তো তোমার সাথে মজা করতেছিলাম। আর আমরা প্রজেক্টটা পেয়েছি, অনেক বড় প্রজেক্ট এটা। কি বলো? আমরা তাহলে প্রজেক্টটা পেয়েছি, অনেক লাভ হবে আমাদের। তাহলে রহিম চাচাকে বুঝিয়ে দিতে হবে কিভাবে কাজটা করবে। বোঝাতে হবে, আর শ্রমিকদের বেতন বাড়িয়ে কাজ করতে হবে, তাহলে তারা কাজে আগ্রহী হবে। বলেই আমার কপালে একটা চুমু দিয়ে রুমে চলে যায়। আমি রহিম চাচাকে ফোন দিলাম। হ্যালো। হ্যাঁ স্যার, বলেন। শোনেন, এই কাজটা আমরা পেয়েছি, তাই আমাদের খুবই মন দিয়ে কাজ করতে হবে। তারপর ভালোভাবে বুঝিয়ে কল কেটে দিলাম। রাতে খাবার সময় এই হিয়া, আমার না ছোট বাবুদের সাথে খেলা করতে মন চায়, অভিমানী সুরে। এই, তোমার মাথায় আবার কি শয়তানি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে শুনি? হঠাৎ বাবুর সাথে খেলতে ইচ্ছে করছে যে? দেখো না, এই বাড়িতে যদি একটা বেবি থাকতো তাহলে কতটা ভালো হতো। আমারও তো ইচ্ছা হয় ছেলে মেয়ের সাথে খেলা করতে। এখন কোনো বাচ্চা নিব না, আরো কিছুদিন যাক, তারপরে বেবি নিব। তার আগে বলেছো তো নাক ভেঙে দিব। আচ্ছা বলবো না, কি আর করা, মন খারাপ করে বললাম। এই বাবুটা রাগ করেছে বুঝি। আসো আমি তোমাকে খাইয়ে দিই, হা করো আর শোনো, একদম আমার আঙুলে কামড় দিবে না বলে দিলাম। তারপর হিয়া অনেক আদরের সাথে আমাকে খাইয়ে দেয়, আর তারপর হিয়া অনেক আদরের সাথে আমাকে খাইয়ে দেয়, আর আমিও হিয়াকে খাইয়ে দিলাম। এইভাবেই আমাদের ভালোবাসার সংসার চলতে থাকে। দেখতে দেখতে পার হয়ে যায় আরও 3টি মাস। একদিন সকালে আমি নাস্তা করতেছি, আর হিয়া দৌড়ে বেসিনে চলে যায়, বমি করতে শুরু করে। একটু পরে আবার মাথা ঘুরেই পড়ে যায়। আমার তো কলিজা শুকিয়ে যায়। আমার সুস্থ বউটার আবার কি হলো? এই হিয়া, তোমার কি হলো? এইভাবে পড়ে গেলে কেন? কোনো কথা নাই। দৌড়ে গাড়ি নিয়ে হিয়াকে হাসপাতালে নিয়ে আসলাম। ডাক্তার ডাক্তার কোথায় আপনি? আরে রাসেল সাহেব, কি হয়েছে? এত উত্তেজিত কেন? দেখেন না আমার বউটার কি হলো। সকালে নাস্তা করতেছি, তখনই অজ্ঞান হয়ে পড়ে যায়। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে আপনি এখানে বসেন, আমি দেখতেছি ম্যাডামের কি হয়েছে। বলেই ডাক্তার সাহেব একটা মহিলা ডাক্তারকে সাথে নিয়ে হিয়াকে পরীক্ষা করানোর জন্য চলে গেল। অনেকটা সময় পরে ডাক্তার সাহেব বেরিয়ে আসে। আচ্ছা ডাক্তার সাহেব বলেন, আমার বউটার কি অবস্থা? রাসেল সাহেব, তাড়াতাড়ি মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন, আপনি বাবা হতে চলছেন। কি সত্যি বলতেছেন তো, নাকি আমার সাথে মজা করতেছেন? খুশিতে আত্মহারা হয়ে বললাম, আর কি যে বলেন না, এসব বিষয়ে কেউ মজা করে নাকি? আসলে আপনি বাবা হতে চলছেন। আমি আরো কিছু কথা বলে ড্রাইভারকে মিষ্টি আনতে বলেই হিয়ার পাশে গিয়ে বসি। হিয়া, কেমন লাগতেছে এখন? তোমার ওই হাসি মাখা মুখটা দেখলে আমার ভালো না থাকলেও, তোমার এই হাসি মাখা মুখটা দেখলে আমি ভালো না থাকলেও ভালো হয়ে যাই। তোমার এই হাসি মাখা মুখটাই আমার অসুস্থতার সময় ওষুধ হিসাবে কাজ করে। জানো হিয়া, আজ আমি অনেক খুশি।
যা তোমাকে বলে বোঝাতে পারবো না। বলি হিয়াকে কোলে নিয়ে ঘুরতে থাকলাম। এই দুষ্টু কি করতেছো? ছাড়ো, সবাই দেখে হাসতেছে, দেখছো না? আসলেই তো, সবাই তামাশা দেখতেছে, সেই দিকে আমার কোনো খেয়ালই নেই। তখনই স্যার, এই নিন মিষ্টি। আমি ঘুরে ঘুরে যেটা সবচেয়ে ভালো সেই মিষ্টি এনেছি। এত মিষ্টি আনতে কে বলেছে রাসেল সাহেব? শুধু শুধু এতগুলো টাকা নষ্ট। এটা আমার খুশির কাছে কিছুই না। আর এই হাসপাতালে তো অনেক মানুষ, সবাইকে দিয়ে আমাদের জন্য দোয়া চাইবেন। আপনার কথা শুনে খুবই খুশি হলাম। আর শুনুন, এই সময় ম্যাডাম যেন কোনো কাজ না করে তার খেয়াল রাখবেন, আর এই ওষুধগুলো এনে খাওয়াবেন। আশা করি কোনো সমস্যা হবে না। আরে ডাক্তার, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি ওকে মাটিতেই নামতে দিব না, কাজ তো দূরেই থাক। দোয়া করি আপনার মতো এত ভালো মনের স্বামী যেন প্রতিটি মেয়ের হয়। তারপর আরও অনেক কথা বলে আমি হিয়াকে নিয়ে চলে আসলাম। এইদিকে হিয়ার বাবা তখন হাসপাতালে এসেছে কি যেন দরকারে। আমি আর ডাক্তার যে কথা বলছিলাম সেটা দেখেই আমাদের দিকে আসে, কিন্তু এসে ধরতে পারে না, গাড়ি ছেড়ে দিয়েছে। তাই মন খারাপ করে ডাক্তারের কাছে যাই। কি খবর? আর এমনভাবে হাঁপাচ্ছেন কেন? সেসব পরে আগে বলেন, একটু আগে যে একটা সাহেব আপনার সাথে কথা বললো, আপনি কি তাকে চেনেন? কেন চিনব না? সে তো এই দেশে নামকরা বিজনেসম্যান। এখানে এসেছিল তার স্ত্রীকে নিয়ে। কি আমার মেয়ের জামাই এত বড় লোক? আচ্ছা, কি হয়েছে তার? রাসেল সাহেবের স্ত্রী মা হতে চলেছে, তাই এখানে এনেছিল পরীক্ষা করার জন্য। কিন্তু কোনো সমস্যা নেই, একদম ভালো আছে। আর তারা দুজনেই খুবই ভালো মনের মানুষ। ডাক্তার সাহেব জানেন, ওই সাহেব আমার মেয়ের জামাই। আমি তাদের কতদিন হলো খুঁজি, একটা নজর দেখে মরার আগে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু সেটা মনে হয় আমার কপালে নেই। এখন পেয়েও ধরতে পারলাম না। আপনি কি তাদের ঠিকানা জানেন? তাদের ঠিকানাতে কি করবেন? আবার কিছু করার পরিকল্পনা করতেছেন নাকি? দয়া করে এইভাবে বলবেন না, আমি তাদের থেকে ক্ষমা চাইতে চাই। প্লিজ, তাদের ঠিকানা জানলে একটু বলেন। তখন ডাক্তার বুঝতে পারে আসলেই হিয়ার বাবা যা করেছে তা নিয়ে অনুতপ্ত। তাই ডাক্তার যা যা জানে সবটাই খুলে বলে। এটা শুনে তো হিয়ার বাবা কেঁদেই ফেলে। আমি তাদের ক্ষতি করার জন্য এত কিছু করেছি, আর তারা ঠিকই সেসব মনে না রেখে আমার বিপদে সাহায্য করেছে। আমি তো বাবা নামের কলঙ্ক। আরও অনেক কথা বলে হিয়ার বাবা বাড়িতে চলে আসে। আর বাড়িতে আসলেই হিয়ার মা বুঝতে পারে হিয়ার বাবা কান্না করতেছে। হেই, তোমার কি হয়েছে? কান্না করতেছো কেন? হিয়ার বাবা হিয়ার মাকে জড়িয়ে ধরে আরও জোরে কান্না করে দেয়। আরে এভাবে কান্না কেন করতেছো? একটু খুলে বলো কি হয়েছে। জানো, আজকে রাসেল আর হিয়াকে দেখেছি হাসপাতালে। আমার মেয়ের কি হয়েছে? তারা হাসপাতালে কেন এসেছে? আগে তো সব কথা শুনবে, তাই না? তার আগের কথা বলতে শুরু করো, তাহলে কি ঠিকভাবে কথা বলা যায় বলো? তারপর হাসপাতালের সব ঘটনা খুলে বলে, যেটা শুনে হিয়ার মাও কান্না করে দেয়। ওই চলো না, আমরা হিয়ার কাছে যাই। দেখবে আমাদের দেখলে একটুও রাগ করতে পারবে না। চলো, আমাদের দেখলেই সব ভুলে যাবে। আর আমরা যা করেছি তাতে আমাদের উপর রাগ করাটাই স্বাভাবিক। তারপর তারা আমাদের বাড়ির দিকে রওনা দেয়। অনেকটা সময় পরে আমার বাড়িতে এসে পৌঁছে যায়। দেখছো ইয়ার মা, কত বড় বাড়ি! এত সুন্দর বাড়ি আমি কখনোই দেখি নাই। অনেক বড় বাড়ি। বাহিরে থেকে যত সুন্দর না জানি, ভিতরে আরো কত সুন্দর। এইদিকে আমি সোফায় বসে পেপার পড়তেছি আর হিয়া রুমে শুয়ে আছে। তখনই বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। আমি গিয়ে দরজা খুলে অবাক হয়ে দাঁড়িয়ে থাকি, কেননা আমার সামনে স্বয়ং আমার শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে। আমি তাদের পা ধরে সালাম করলাম। কেমন আছেন? আর আসতে কোনো সমস্যা হয়নি তো? বাবা, আমাদের ক্ষমা করে দাও, না বুঝে তোমাদের উপরে অনেক অত্যাচার করেছে। হ্যাঁ বাবা, আমাদের ক্ষমা করে দাও। আর আমার মেয়ে কোথায়? আমরা কি আপনাদের উপর রাগ করতে পারি বলেন? আপনারা আমাদের গুরুজন। আসেন, বসেন, আপনারা অনেক ক্লান্ত। হিয়া, হিয়া শুনছো? শুনতে পারতেছি তো, কি হয়েছে বলো? এভাবে ডাকাডাকি করো কেন? দেখে যাও কারা এসেছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা, তুমি তাদেরকে বসতে দাও, আমি আসতেছি। কি জানি এখন আবার কারা আসলো। একটু পরে হিয়া নিচে এসে দেখতে পাই তার বাবা মা সোফায় বসে আমার সাথে কথা বলতেছে।
যেটা দেখে হিয়া অনেক রেগে যায়। এরা আমার বাসায় কেন? কে বাড়ির ভেতরে ঢুকতে দিছে এদের? হিয়ার বাবা মা তো হিয়ার কথা শুনে অবাক। কি বলছে এইগুলো? এই হিয়া কি বলছো এটা? এরা তোমার বাবা মা, তাদের সাথে এইভাবে কথা বলে? তারা আমার বাবা মা বলতেও ঘৃণা লাগে, আর তারা সম্মান পাওয়ার যোগ্য না। মনে আছে তোমার সাথে কি কি করেছিল? মারে, এভাবে বলিস না, আমাদের ক্ষমা করে দে। মানছি আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি। হিয়া ক্ষমা করে দাও। দেখো এরা যা করেছে তাদের জায়গায় আমরা থাকলেও কিন্তু সেটাই করতাম। আর তুমি উত্তেজিত হইও না, বেবির ক্ষতি হবে। মারে, আর কত অভিমান করবি বল? দয়া করে মরার আগে ক্ষমা করে দে আমাদের। একবার তো মরতে মরতে বেঁচে গেছি তোদের টাকার কারণে। রাসেল যদি সাহায্য না করতো তাহলে হয়তো এতদিন কবেই আল্লাহর কাছে পৌঁছে যেতাম। হয়তো আল্লাহ চেয়েছে তোদের সাথে দেখা হয়ে ক্ষমা চেয়ে নিতে পারি। হিয়া মরার কথা শুনে আর অভিমান করে থাকতে পারে না। দৌড়ে গিয়ে ওর বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মারে, কান্না করিস না। আচ্ছা, বৃষ্টি মামনিকে তো দেখতে পারছি না। বৃষ্টি তো পড়াশোনার জন্য আমাদের সাথে সাথে থাকে না, অন্য জায়গায় থাকে। আজকে আসবে। এইভাবে কথাবার্তার মাধ্যমেই পার হয়ে যায় 7 মাস। এখন হিয়ার পেট অনেকটাই বড় হয়েছে, হাঁটতে হাঁটতে অনেক কষ্ট হয়। আমি তো চোখের আড়াল হতেই দেই না। সাথে শ্বশুর শাশুড়ি আর বৃষ্টি তো আছেই। একদিন সবাই বসে সকালের নাস্তা করতেছি, তখন দেখি হিয়া রান্নাঘর থেকে খাবার আনতেছে। হিয়া, আমাদের বাড়িতে কি মানুষের অভাব পড়েছে যে তোমার এই অবস্থায় কাজ করতে হবে? নাকি তুমি চাও না সুস্থ থাকতে? কোনটা? এতে কোনো সমস্যা হবে না, তাও কেন এমন করতেছো? তুমি জানো যে কোনো সমস্যা হবে না। তোমার যা ইচ্ছা কর, আমি কিছুই বলবো না। বৃষ্টি, সব কাজের লোককে সরিয়ে দে। ইয়া তো আছেই কাজ করার জন্য, তাহলে হুদাই টাকা নষ্ট করে কি হবে? বলে আমি রুমে চলে আসি। ভাবি, তুমি জানোই ভাইয়া তোমাকে কাজ করতে দিতে চায় না। তোমার যেন কোনো কষ্ট না হয় তার জন্য এতগুলো লোক রাখা। তাও তুমি কেন এটা আনতে গেলে? ও মা, বাবাজি তো ঠিকই বলেছে। আর এই সময়ে তোর ভারী কোনো কাজ করা যাবে না। আমার তো কাজ না করলে ভালো লাগে না। বসে বসে কি থাকা যায় বলো? এইভাবে দেখতে দেখতে হিয়ার ডেলিভারির সময় হয়ে যায়। একদিন রাতে সবাই খাবার খাচ্ছি, তখনই হিয়া চিৎকার দিয়ে ফ্লোরে পড়ে যায়। ভাইয়া, ভাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে, তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। আমার চোখ থেকে তো জল সরছেই না, অনবরত পড়েই যাচ্ছে। তারপর তাড়াতাড়ি করে হিয়াকে গাড়িতে তুলে হাসপাতালের দিকে রওনা দেই। হিয়ার জ্ঞান ফিরে আসে, চিৎকার করতে থাকে, কিন্তু আজকে পথ যেন শেষ হচ্ছেই না। দেখতে দেখতে অবশেষে হাসপাতালে পৌঁছে গেলাম। ডাক্তার, ডাক্তার, কোথায় আপনি? আমার চিৎকার শুনে সবাই দৌড়ে চলে আসে। রাসেল সাহেব, এভাবে চিৎকার করেন কেন? কি হয়েছে? ডাক্তার দেখেন হিয়া কেমন করতেছে, তাড়াতাড়ি কিছু একটা করেন। তারপর ডাক্তার হিয়াকে নিয়ে যায় পরীক্ষা করার জন্য। পরীক্ষা শেষ করে ডাক্তার বলে, দেখুন, আপনার স্ত্রীর যে অবস্থা এখন, তাতে সিজার করাতে হবে, না হলে অনেক বড় ক্ষতি হবে। যা করলে ভালো হবে সেটা করেন, কিন্তু আমার স্ত্রীর যেন কোনো ক্ষতি না হয় বলে দিলাম। কিছুই হবে না, আল্লাহর উপর ভরসা রাখেন। আপনি পেপারে সই করেন, আমি এখনই কাজ শুরু করব। রোগীর অবস্থা খুবই খারাপ। আচ্ছা, আপনি কাজ শুরু করেন, আমি সই করে দিচ্ছি। সই করার সময় হাত কাঁপতেছিল। হিয়া আমার হাত ধরে রেখেছে, চোখ দিয়ে পানি ঝরছে অঝরে। আমি তোমাকে ছেড়ে যাব না, প্লিজ। ডাক্তারকে বলো আমি যাব না তাদের সাথে। যদি আমার কিছু হয় তাহলে তোমাকে কে দেখবে? হিয়া, কিছু হবে না, আর আমি আছি তো নাকি? তুমি দেখবে একটু পরেই সব ঠিক হয়ে যাবে। আরে, কান্না করিস না, কিচ্ছুই হবে না। আমরা তো আছি, তাই না? কিন্তু হিয়া কিছুতেই যেতে চাচ্ছে না অপারেশন রুমে। হিয়া, পাগলামো করো না, এমনিতেই তোমার অবস্থা ভালো না। তাড়িয়ে দিচ্ছ তাই না? আমি কি তোমাকে খুবই বিরক্ত করি বলো? আর একটু তোমাকে জ্বালাবো না, তবু এদের সাথে আমাকে যেতে বলিও না। সবার চোখেই পানি, এমনকি আমি শুনেছি ডাক্তাররা নাকি অপারেশন করতে কাঁদে না। আর সে ডাক্তারের চোখে এখন পানি হিয়ার কাহিনী দেখে। ডাক্তার সাহেব, আপনি ওকে নিয়ে যান। অন্যদিকে মুখ করে বললাম, কেননা আমি হিয়ার দিকে তাকাতে পারছিলাম না। হিয়াকে নিয়ে গেল আমার হাত থেকে ছাড়িয়ে। যখন হিয়ার থেকে আমার হাত ছেড়ে গেল, ভাইয়া, এইভাবে ভেঙে পড়লে চলবে না।
দেখবি কিচ্ছু হবে না, আল্লাহর উপরে ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। তখন মনে হলো আমার কলিজাটাই বের হয়ে গেল। রে বলেই আমি বৃষ্টিকে ধরে কান্না করে দিলাম। আজ যেন চোখের পানি কোনো বাধা মানছেই না। আল্লাহ মেয়েদের এই কষ্টটা কেন দেয়, এটা যে সহ্য করার মতো না। আমি হিয়ার চোখে দেখেছি কতটা কষ্ট হচ্ছিল। ওর কাছে মনে হচ্ছিল হয়তো মৃত্যু যন্ত্রণা ও এই যন্ত্রণার থেকে কম। এইভাবে দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে যায়। যেখানে সিজার করতে লাগে না আধা ঘন্টা, আমার তো চিন্তা আরো বেড়ে গেল। ভাইয়া, এত সময় কেন লাগছে বুঝতে পারছি না তো কিছুই। আমিও তো কিছুই বুঝতে পারছি না এত সময় কেন লাগতেছে। ইয়ার আবার পুরো কথাটা বলতে যাব, তখনই ডাক্তার বেরিয়ে আসে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, কি অবস্থা হিয়ার, ও ভালো আছে তো? প্লিজ ডাক্তার বলেন। ডাক্তার কিছু বলছে না, ওনার চোখেও পানি। দেখুন রাসেল সাহেব, আমরা আমাদের পুরো চেষ্টা করেছি, তারপরে কি হয়েছে আমার হিয়ার, আগে সেটা বলেন, না হলে আমি আপনাকে মেরে ফেলবো। ডাক্তারের গলা চেপে ধরে, ভাইয়া কি করছিস? ছেড়ে দিয়ে শোন কি বলে। পুরো কথা না শুনে এমন করছিস? দেখুন, আপনার এমন আচরণ করাটা স্বাভাবিক। আমরা অনেক চেষ্টার পরেও আপনার মেয়ে ও স্ত্রীকে বাঁচাতে পেরেছি, এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। কেননা আজ পর্যন্ত আমি এমন সিজার করি নাই। ধন্যবাদ ডাক্তার, আমি আসলে মানতে পারছিলাম না, তাই আপনার সাথে বাজে ব্যবহার করেছি। এখন মা মেয়ে ভালো আছে তো? এখন দুজনেই সুস্থ আছে, একটু পরেই বিড়ে দেওয়া হবে। আর হ্যাঁ, আপনার চাঁদের মতো একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে। তারপর হিয়াকে বেডে দেওয়া হয়। হিয়ার জ্ঞান ফিরেছে। এখন আপনারা রুমে যেতে পারেন, রোগীকে বেড শিফট করা হয়েছে। ভাইয়া তুই আগে যা, আমি পরে যাচ্ছি। আমি দৌড়ে হিয়ার রুমে চলে আসলাম। আমাকে দেখেই হিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আমি গিয়ে, হিয়া এখন কেমন লাগছে? হিয়ার মুখে কোনো কথা নেই, তাই আমি আমার মেয়ের কাছে গেলাম। কিন্তু আমি তো অবাক, এ কি, মেয়েও তার মায়ের মতো রাগ করেছে। অন্যদিকে মুখ নিল। দেখেছো হিয়া, মেয়েও আমার সাথে রাগ করেছে। তোমার সাথে কথা নেই, যাও এখান থেকে। তুমি আমাকে তাড়িয়ে দিতে চেয়েছিলে, আর মেয়েও আমার দলে। আমি হিয়ার কপালে একটা চুমু দিতেই মেয়ে আমার কান্না করে দিল। হিয়া, মেয়ে কান্না করতেছে কেন? জানি না তো, তুমি দেখো মেয়ে কান্না কেন করে। আমি গিয়ে মেয়ের হাতে একটা কলম দিয়ে গলায় একটা স্বর্ণের চেন পরিয়ে কপালে একটা চুমু দিতেই কান্না শেষ। দেখেছো, মেয়ে এক্ষুনি আমাকে হিংসে করে। আমার কপালে চুমু দিলে আর কান্না করলো, আর এখন ওকে চুমু দিছো, কান্না শেষ। দেখেছো তো, মেয়ে আমার মতো একা আদর নিবে না। কি নাম রাখলে তোমার মেয়ের? রুহি, জান্নাত, হিমি। আমি তো রুহি বলেই ডাকবো আমার আদরের প্রিন্সেসকে। তারপর একে একে সবাই রুমে আসে, ডাক্তাররাও আসে। এইভাবে হাসপাতালে 7 দিন থেকে হিয়া আর রুহিকে বাসায় নিয়ে আসি। এইভাবেই শেষ হয়ে যায় ভালোবাসার আরেকটি গল্প। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন সারা জীবন এইভাবে একসঙ্গে থাকতে পারি।